সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস আমি সিরাজের বেগম এর শেষ পর্ব। এর আগে আমরা 3টি পর্বে দেখেছি কিভাবে সিরাজের একজন সামান্য কৃতদাসী বেগম লুৎফা, সে কিভাবে লুৎফা উন্নেশা হয়ে ওঠে। তার জবানিতেই দেখেছি বেগম মহলের অন্দরের ব্যভিচার ষড়যন্ত্র। তা আবার দেখেছি সিরাজের জীবনে কিভাবে তার পরম প্রিয় বন্ধু মোহনলালের বোন ফৈজি আসে এবং তারপরে ঘসেটি বেগম বা রাজবল্লভের ষড়যন্ত্রও দেখেছি লুৎফা উন্নেশার জবানিতে। এছাড়া দেখি আমরা আলীবর্দীর মৃত্যু। আজ পড়ব সেই উপন্যাসের শেষ পর্ব। যারা এর আগের পর্বগুলো শোনোনি তারা অবশ্যই শুনে নিও এবং এই ঐতিহাসিক উপন্যাসকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আরও অনেক সুন্দর সুন্দর গল্প ও উপন্যাস শুনতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। শুরু করছি আজকের শেষ পর্ব। সিরাজ মতিঝিল আক্রমণ করল। ঘসেটি বেগম নবাবের সাদর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। তার মতো সূক্ষ্ম বুদ্ধির অধিকারিণীর পক্ষে সিরাজের মতলব বুঝতে কষ্ট হয়নি, কিন্তু তার ভরসা নাজরা আলী। সিরাজের বিরুদ্ধে সে বিন্দুমাত্র রুখে দাঁড়ালো না, বরং নবাবকে তুষ্ট করবার জন্যে নানা উপঢৌকন পাঠালো। হীরাঝিলের একটি কক্ষ ঘসেটির জন্য নির্দিষ্ট হলো। ভেবেছিলাম রাগে আর লজ্জায় ঘসেটি হয়তো কোনো কাণ্ড করে বসবে, কিন্তু সিরাজ যখন নিজে বিচিত্র আয়োজনের মধ্যে হীরাঝিলে তাকে সাদর সংবর্ধনা জানালো, তখন তার মুখে হাসি ফুটতে দেখলাম। আমাকে দেখতে পেয়ে কাছে এসে বলল, আমার দিন এতদিনে সত্যিই ফুরলো। ও কথা বলছেন কেন? আর কিছু করার নেই আমার, ভাবছি কি করে সময় কাটাবো। আমি আমিনা নই, লুৎফাও নই, বেগম মহলের হাজারটা বেগমের মতোও আমি নই। হীরাঝিলে আমার অসম্মান হবে না জানি, কিন্তু তৃপ্তি পাও না। জানি ঘসেটি বেগম, আপনি নবাব আলীবর্দীর পুত্র হয়ে জন্মালে বাংলার মসনাদে সিরাজ বসত না। আলীবর্দী তাঁর পুত্রের মধ্যেই নবাবের যোগ্য গুণাবলী খুঁজে পেতেন। হারেমের সুখ আর বিলাসিতায় তুষ্ট থাকা আপনার স্বভাবে নেই। আপনি চান বিস্তীর্ণ কর্মক্ষেত্র। ঘসেটি অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে থাকে। লজ্জিত হয়ে বলি, অমন করে কি দেখছেন? না, কিছু না। ভাবছি তোমার সম্বন্ধে আমার ধারণা আদৌ নির্ভুল ছিল না। হেসে বলি, মতিঝিল আক্রমণের ব্যাপারে আমারও পরামর্শ ছিল। এখন সে কথা বিশ্বাস করি। তবু কি ঠেকাতে পারবে? বাইরে যে আগুন জ্বলছে, সে আগুন কি নিভবে না? খুব কঠিন। আপনার পরামর্শ যদি পাই। পরামর্শে সবসময় সব কিছু হয় না লুৎফা। সিরাজের প্রতিটি নির্ভরযোগ্য লোক এখন মসনাদের স্বপ্ন দেখে, যেমন আমি দেখতাম। কার ওপর বিশ্বাস করবে? চুপ করে থাকি। ঘসেটি জিজ্ঞাসা করে, আমিনা কোথায়? উনি তো এখানে থাকেন না। তবে আজ আসবেন শুনেছি। ও এখানে থাকলে ঝগড়া হবে। আমিনা একেবারে মেয়ে মানুষ। বুঝলাম, ঘসেটির দিন সত্যিই শেষ হয়েছে, যেমন আলীবর্দী বেগমের দিন শেষ হয়েছে। যাঁর পরামর্শে একদিন বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য নিয়ন্ত্রিত হতো, তিনি জীবিত থাকলেও এখন তার কোনো কথারই দাম নেই। তেমনি ঘসেটির গুণাবলীও এখন নিষ্প্রয়োজন। হীরাঝিলের অনেক মেয়ে মানুষের মধ্যে সেও একজন। ঘসেটির সঙ্গে আমার কথোপকথনের কথা সিরাজকে বললাম। সে বলল, একটু দেরিতে বুঝল ঘসেটি। সে আমার যা ক্ষতি করেছে অন্য কেউ তা করেনি। কেন নবাব? সে মসনাদের স্বপ্ন না দেখলে জগৎ শেঠ আর রাজবল্লভ কখনো হাতছাড়া হতো না। আর তারা আমার হাতে থাকলে মির্জাফর মাথা তোলার কথা ভাবতে পারত না। ইংরেজরা রয়েছে, তারা মীর বক্সিকুলের সহায় হতো। ইংরেজ জগৎ শেঠ না থাকলে ইংরেজ সহায় হবে? তাদের রণকৌশল অনেক ভালো শুনেছি। কথাটা ঠিক,
তবু তারা এদেশে আগন্তুক। এই তো শওকত জং যুদ্ধ করতে আসছে। কই সহায় হোক তো ইংরেজ, সাহস আছে? শওকত জং যুদ্ধ করতে আসছে? হ্যাঁ, এই মাত্র সংবাদ পেলাম। নবাব হবার স্বাদ হয়েছে তার। সে স্বাদ ঘুচিয়ে দেব। কাকে পাঠালে তার বিরুদ্ধে? মির্জাফরকে। মির্জাফর? চমকে উঠলে বলে মনে হলো। হ্যাঁ, কথাটা অদ্ভুত শোনালো কি না তাই। সিরাজ হেসে বলে, কেন, মির্জাফর যুদ্ধ করতে পারে না? খুব ভালো পারে। শওকত জংয়ের সৈন্য হাতে পেলে আরও ভালো পারবে। ভুল করলে লুৎফা। বড় রকমের বিশ্বাসঘাতকতা করতে হলে ছোটোখাটো ব্যাপারে নিজেকে একটু বেশি রকম বিশ্বস্ত বলে প্রমাণ করতে হয়। এই যুদ্ধে মির্জাফর সবচেয়ে বেশি বীরত্ব দেখাবে, তাই আমি নিশ্চিন্ত আছি। তবে তোমার কথাটা যে একেবারে ভাবিনি তা নয়। এর জন্যে তার সৈন্যের পেছনে মোহনলাল তার 5,000 নিয়ে আত্মগোপন করে থাকবে। মোহনলাল এর মধ্যেই কি সামলে উঠেছেন? বড় গাছের উপর দিয়ে কত ঝড়ঝাপটা যায়, তারা সামলেও ওঠে। বড় গাছ তো লতা নয় যে সামান্য ঝড়ে মাটিতে গড়াগড়ি যাবে। কিন্তু বড় গাছ যে এতখানি দৃঢ় হতে পারে, মোহনলালকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আমাকে দেখে? সিরাজ মৃদু হাসে। না, মুখ দিয়ে ফসকে যায়, বার হয় কথাটা। আনন্দ হলো লুৎফা। অন্য বেগম হলে বলতো, আপনি তো সবার ওপরে নবাব, আপনি গাছ নন, পর্বত। কি তোষামোদ! স্বস্তি পেলাম সিরাজের জবাব শুনে। যুদ্ধে শওকত জংয়ের নবাব হওয়ার স্বাদ ঘুচল। মির্জাফরের অপূর্ব রণকৌশলে তার সৈন্য দাঁড়াতে পারেনি শুনলাম। তার পক্ষে শুধু অপূর্ব বীরত্ব দেখিয়েছে কোন এক শ্যাম সুন্দর। কেউ চেনে না তাকে। সে নাকি জীবনে প্রথম যুদ্ধক্ষেত্রে এসেছিল। কিন্তু অনেক অভিজ্ঞ সৈন্য আর সেনাপতি অবাক হয়ে চেয়ে দেখেছে তার যুদ্ধ। মির্জাফরও দেখেছে। হয়তো পানাসক্ত আর ভীরু প্রভুর নির্বিকার আচরণ তার মনে প্রেরণা জুগিয়েছিল। নইলে এমন নাকি কখনো হতে পারে না। তবে তার বীরত্ব নিষ্ফল হলো। প্রভুকে বাঁচাতে পারল না, নিজেও বাঁচল না। শ্যামসুন্দরের কথা শুনে মোহনলালের কথা মনে হলো। শ্যামসুন্দর যুদ্ধ জানত না, কিন্তু মোহনলাল যুদ্ধে পারদর্শী। সিরাজের দুর্দিন যদি তেমন আসে, তাহলে মোহনলালও এমনিভাবে লড়বে। সে থাকায় বুকে অনেক বল পায়। ফৈজি হত্যায় তাই আমি অতটা বিচলিত হয়েছিলাম। কিন্তু ভুল ভেঙেছে আমার। আদর্শকে অনুসরণ করার বেলায় এই যুবক বজ্র কঠিন। ফৈজি হত্যায় এটুকু প্রমাণিত হয়েছে যে শত সহস্র আঘাতেও আদর্শচ্যুত হবে না এই বীর পুরুষ। ঘসেটি এসে বলে, রাজবল্লভ আর জগৎ শেঠের মুখ ভার হয়েছে নিশ্চয়ই। কেন? এত বড় একটা সুযোগ নষ্ট হলো। কিসের সুযোগ? শওকতকে নবাব করার। তারা এর পেছনে ছিল নাকি? হয়তো ছিল না, তবু শওকত নবাব হলে তাদের কপাল খুলত। নিজেদের ইচ্ছে মতো নবাবকে চালাতে পারত। সিরাজ বড় শক্ত ঠাঁই, তাকে বাগে আনা অসম্ভব। আমি পারলাম না। সিরাজ হাতছাড়া হওয়াতেই তো ওদের এত রাগ। ও আপন মনে ভাবি ঘসেটির কথা। তার চরিত্রের বোধহয় এতদিনে সত্যিই পরিবর্তন হয়েছে, নইলে এমনভাবে বলতে পারত না সে। জাফরানগঞ্জের খবর জানো? ঘসেটি হঠাৎ বলে। না তো। সে কি, বাংলার বেগম হয়ে আসল খবরটা রাখো না বেগম সাহেবা? সেখানে এখন যে জোর মজলিস চলছে। কিসের মজলিস? মির্জাফর যুদ্ধ থেকে ফিরে খুব তৎপর হয়ে উঠেছে। রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ এখন ওখানে দুবেলায় যাতায়াত করছে। কারণ? ঘসেটির মুখে বিচিত্র হাসি খেলে যায়। তাও কি বলে দিতে হবে? দেশের ভবিষ্যৎ নির্ণয় করতে ব্যস্ত ওরা। ষড়যন্ত্র করছে? সাদা কথায় অর্থ তাই দাঁড়ায় বটে। নবাব জানেন? সিরাজ জানে না এমন কিছুই নেই, কিন্তু এখানে সে অনেকটা অসহায়। তবে কি হবে? অনিচ্ছা সত্ত্বেও ঘসেটির সামনে উদ্বেগ প্রকাশ করে ফেলি। অমন ব্যাকুল হয়ে আমাকে প্রশ্ন করা কি তোমার মানায় বেগম সাহেবা? সিরাজকে বলো আমি তো তোমাদের শত্রুপক্ষ।
এতদিন তোমাদের বিরুদ্ধে ছিলাম বলেই না এখানে বন্দি করে রাখা হয়েছে আমাকে? নিজের লোকের কাছে থাকা বন্দিত্ব নয় ঘসেটি বেগম। তাই নাকি? তাহলে হীরাঝিলের জারিয়াদের মতো নিজের ইচ্ছে মতো বাইরে যাবার স্বাধীনতা আমার আছে? সেটা নবাবকেই জিজ্ঞাসা করবেন। সে কি বলবে আমি জানি। বলবে দেশের স্বার্থের খাতিরে খানিকটা বন্দিত্ব স্বীকার করতেই হবে। মিথ্যে বলবে না তাহলে? তা ঠিক, নিজেকে আমিও বিশ্বাস করি না। বিশেষ করে রাজবল্লভের সামনে দাঁড়িয়ে বিবেক ঠিক রাখা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। এমন স্পষ্ট আর উলঙ্গ স্বীকৃতি আমি কল্পনাও করিনি। ঘসেটি বেগম বলেই এ সম্ভব। পুরুষালী নারী। ঘসেটি চলে যায়। তার অপসৃয়মান দেহখানার দিকে চেয়ে থাকি। রাজবল্লভ আর নজরালির দোষ কি? অমন সুন্দর চলার ভঙ্গি বেগম মহলে কয়জনের রয়েছে? ফৈজি সুন্দরী ছিল, কিন্তু এমন লীলায়িত ছন্দ তার ছিল না। ঘসেটির যৌবন ওই দেহখানাকে ছেড়ে যেতে চায় না, তাই যত দিন পারে আঁকড়ে ধরে বসে রয়েছে। হয়তো তার মৃত্যুর দিন পর্যন্ত সে অমনই থাকবে, চিরযৌবনা নারী। ঘসেটির কথায় আমার মন আশঙ্কায় ভরে ওঠে। শওকতের মৃত্যুতে ভেবেছিলাম বুঝি চিরকালের মতো নিশ্চিন্ত হওয়া গেল, কিন্তু তা নয়। হয়তো কোনো নবাবই কখনো মসনাদ সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারে না। সব বেগমই চিরকাল এমনইভাবেই দুর্ভাবনা আর দুশ্চিন্তায় দিন কাটায়। না, সব বেগম নয়। শুনেছি নতুন নবাব অনেক ক্ষেত্রে মসনাদের সঙ্গে সঙ্গে পুরনো নবাবের বেগমদেরও পায়। নারীও তো আসবাব, মন বলে কিছু নেই, তাই কিছুতেই তাদের ভাবনা নেই। নবাব পরিবর্তনে কিছু এসে যায় না। হারেমে থাকতে পারলেই তারা তুষ্ট। মেয়েটা কাঁদছে। হামিদা নিয়ে গিয়েছে। কাঁদুক, যত পারে কাঁদুক। বড় হলে কান্নার ঝুলি নিঃশেষিত হয়ে কেবল হাসিটুকুই থাকবে। ওকে আমি ইচ্ছে করে কাঁদাই। সব সময় হাসে বলে বড় ভয় হয়। এখনই এত হাসি কিসের? জীবনের কিছুই শুরু হয়নি। মেয়েটা ছেলে না হয়ে ভালোই হয়েছে। ছেলে হলে নিশ্চয়ই নবাব হতো, আর নবাব হলে সারা জীবন অশান্তি। সিরাজের মতো অল্প বয়সেই চিন্তার রেখা পড়ত তারও কপালে। নবাব আলীবর্দীর তো সবে সেদিন মৃত্যু হলো। 1 বছর হয়েছে মাত্র। এর মধ্যেই সিরাজের কপালে কুঞ্চন দেখা দিয়েছে। কিশোরের কপালে সেই মসৃণতা আর নেই। সোফিয়া এসে প্রবেশ করে। সেদিন তাকে ভর্ৎসনা করেছিলাম, তারপরে আর আসেনি। ওকে দেখলে আজকাল আমি বিরক্ত হই মোহাম্মদের স্ত্রী বলে। নইলে এককালে সব জারিয়াদের মধ্যে শুধু ওর ওপরই আমার মায়া ছিল, কিন্তু মোহাম্মদের সঙ্গে থেকে ওর চরিত্রেরও পরিবর্তন হয়েছে। সেদিনের কথাবার্তায় সেটা বেশি প্রকট হয়ে উঠেছিল। আজ আরও রাগ হলো ওকে দেখে, কারণ মোহাম্মদের সর্বশেষ কার্যকলাপের বিবরণ হামিদার মুখে শুনলাম সেদিন। জাফরাগঞ্জে সে নাকি বড় বেশি যাতায়াত করে আজকাল। মির্জাফরের পুত্র মিরানের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে সে। অনুগৃহীত মোহাম্মদের পক্ষে এটা কম সৌভাগ্যের কথা নয়। আমারই চেষ্টায় সিরাজ তার খোসামদের জাল থেকে যেদিন মুক্ত হলো, তারপরই মোহাম্মদ ওদিকে ঢলেছে। তার মনে বড় হবার জ্বালা, কিন্তু বড় হতে হলে যে বীরত্ব, সাহস আর বুদ্ধির প্রয়োজন, সে সবের কিছুই নেই মোহাম্মদের মধ্যে। তাই সহজ পথ বেছে নিয়েছে, কুটিল পথ। খোসামদ সব হয় যদি বিবেককে বর্জন করা যায়। মোহাম্মদের বিবেকের বালাই নেই। সোফিয়া কুর্নিশ করে দাঁড়ায়। জাফরাগঞ্জের কোনো নতুন খবর আছে নাকি সোফিয়া? দাঁতে দাঁত চেপে প্রশ্ন করি। ঘসেটির কাছ থেকে খবরটা পাওয়ার পর ভেতরে ভেতরে জ্বলছিলাম। সে কি বেগম সাহেবা, জাফরাগঞ্জের খবর আমি কি করে পাবো? মোহাম্মদ তো সেখানেই রোজই যায়। হ্যাঁ যায়, একটু সামলে নেয় যেন সে। মীর বখশিকুল যুদ্ধে জিতে ফিরেছেন, উৎসব হচ্ছে না? মীর বখশিকুল নবাবেরই অধীন, তিনি জিতলে নবাবের জয়, উৎসব হীরাঝিলেই তো হওয়া উচিত।
সোফিয়া আগের চেয়ে অনেক চতুর হয়েছে। মোহাম্মদ তাকে ভালোভাবেই শিক্ষা দিয়েছে সর্পিল পথে। প্রচণ্ড রাগে আমার মাথা গরম হয়ে ওঠে। সোফিয়ার কথায় কোনো রকম অমর্যাদা প্রকাশ না পেলেও খোঁচা ছিল। আচ্ছা, তুমি এখন যাও সোফিয়া, আমি ব্যস্ত আছি। সোফিয়া নড়ে না। দাঁড়িয়ে আছো কেন? বেগম সাহেবা, আমাকে কি একটা অনুমতি দেবেন? কিসের অনুমতি? কতদিন ঘসেটি বেগমকে দেখিনি, একবার দেখতে ইচ্ছে হয়। তিনি তো এখানেই রয়েছেন। সোফিয়ার হীরাঝিলে আগমনের উদ্দেশ্য এতক্ষণে আমার কাছে স্পষ্ট হয়। সে আমাকে নিতান্ত অজ্ঞ ভেবেই কথাটা বলেছে, নইলে ঘসেটির নাম সোজাসুজি উচ্চারণ করতে সাহস পেত না। বুঝলাম, হীরাঝিলের সঙ্গে জাফরাগঞ্জের একটা নতুন যোগসূত্র স্থাপনের চেষ্টা চলছে। ওদিকে রাজবল্লভ রয়েছে, এদিকে ঘসেটি। কিন্তু রাজবল্লভ জানে না যে ঘসেটির তার প্রতি দুর্বলতা না কমলেও সে আর আগের ঘসেটি নেই। হাসি পায়। অজ্ঞতার মুখোশ পরে বলি, কিন্তু তাকে দেখলে তোমার কাঁপতে এককালে, এখন দেখা করতে চাও কোন সাহসে? সোফিয়া বিগলিত হয়ে বলে, যখন কাঁপতাম তখন নবাব আলীবর্দী জীবিত ছিলেন, তার কন্যার প্রতাপের মূল্য ছিল। এখন নেই, থাকলেও বাংলার বেগম স্বয়ং অনুমতি দিলে ভয় কি? কেন দেখা করতে চাও? এককালে তার কত সেবা করেছি, তাই দেখতে ইচ্ছে হয়। তাকে দেখতে হলে কি অনুমতির প্রয়োজন? বেগম সাহেবা কি তা জানেন না? না, নতুন শুনলাম। নবাব বাইরের কারোর সঙ্গে ঘসেটি বেগমের সাক্ষাৎ নিষিদ্ধ করেছেন। কবে থেকে নবাবের এই হুকুম বহাল হয়েছে? শওকত জং নিহত হবার পর। তীক্ষ্ণ বুদ্ধি সিরাজের। ঘসেটি ঠিকই বলেছে, কোনো কিছুই সিরাজের অজানা নেই। সে সব জানে, সব বোঝে, অথচ মুখে কিছুই বলে না। এমন সংযম সত্যিই অসাধারণ। সিরাজের কপালের কুঞ্চিত রেখার কারণ এবার খুঁজে পায়। প্রতি পদে যদি এতখানি ভেবে কাজ করতে হয় তাহলে এমন হবেই। নবাব আলীবর্দীর বেগমেরও তাই অমন হয়েছিল। নিজের মসৃণ কপালের ওপর একবার হাত বুলিয়ে নিই। মনে মনে দুঃখ হয় সিরাজের জন্য। আমি কিছুই ভাবি না। তার দুশ্চিন্তায় অংশগ্রহণ করে তাকে বিন্দুমাত্র সাহায্য করার ক্ষমতাও আমার নেই। সব বোঝা তারই ঘাড়ে। সোফিয়াকে বলি, তুমি নবাবের আদেশের বিরুদ্ধাচরণ করতে বলো আমাকে? সে কি বেগম সাহেবা, তা কি বলতে পারি? আপনিও যা, নবাবও তাই। আপনার আদেশে নবাবের আদেশের কড়াকড়ি কিছুটা কমাতে পারেন। বাংলার বেগমের ক্ষমতা নিশ্চয়ই রয়েছে। শোনো সোফিয়া, ঘসেটির সঙ্গে তোমার দেখা হবে না। নবাবের আদেশ থাকলেও আমি তোমাকে দেখা করতে দিতাম না। তুমি এখনই হীরাঝিল ছেড়ে চলে যাও, আর কখনো আসবে না এখানে। বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে, কোনো কিছু প্রকাশ না করে আমি সোফিয়াকে দরজা দেখিয়ে দিই। সে আমাকে দায়সারা কুর্নিশ করে দুবদাব পা ফেলে চলে যায়। তার উদ্ধত গতি দেখে মনে হয় কোনো খোঁজা ডেকে গর্দান নিতে হুকুম দিই। জানি সোফিয়াকে ফিরিয়ে দিয়ে যে তরঙ্গ তুললাম তার গতি অনেক দূর পৌঁছবে। সৈন্য সামন্ত নিয়ে সিরাজ নিজেই কাসিমবাজারের দিকে রওনা হলো। খুব গুরুতর কিছু না হলে সে নিজে যুদ্ধে যায় না, কারণ সে মুর্শিদাবাদে না থাকলে অনেক কিছু ঘটে যেতে পারে আজকাল। ইংরেজরা একটু বাড়াবাড়ি শুরু করেছে, একথা সত্যি, কিন্তু নবাবের এতটা বিচলিত হবার কারণ কি? রওনা হবার আগে বলেছিলাম, এবারেও মীর বক্সিকুলকে পাঠিয়ে পেছনে মোহনলালকে রাখলে হতো না? না, ইংরেজরা শওকতের চেয়ে বেশি শক্তিশালী নয়? তা ঠিক, কিন্তু তাদের কৌশল সম্বন্ধে তুমিই তো একদিন বলেছিলে। মীর বক্সিকুলের বিরাট সৈন্যের কাছে কাসিমবাজারের কয়েকজন মাত্র ইংরেজ কী করতে পারে? একটু ভাবো, বুঝতে পারবে। আমি আর ভাবতে পারি না। তুমি মুর্শিদাবাদ ছাড়লে আমার ভয় করে। ভয় আমারই কি কম? যতবার মুর্শিদাবাদ ছাড়ি ততবারই মনে হয় এসে দেখব মসনাদে অন্য কেউ বসেছে। তবে যাচ্ছ কেন?
ইংরেজরা নিজে যে নবাব হবে না। বুঝলাম না, আবার একটু ভাবো। আমি সত্যিই আর কিছু ভাবতে পারি না নবাব। সিরাজ আমার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে বলে, এটুকু বুঝলে না বেগম সাহেবা? শওকত নিজে নবাব হতে আসছিল, মির্জাফর তা হতে দেবে কেন? তার নিজেরই যে সেই স্বাদ। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে পাঠালে সে ইংরেজদের হাত করে নেবে। এখন তাহলে ওদের আক্রমণ করো না, ওরা তো যুদ্ধ করছে না, তার চেয়েও বেশি করেছে। ওরা আমাকে অপমান করেছে। নবাবী আইন কানুন মানছে না একটুও। রাগে সিরাজের মুখ রক্তিম হয়ে ওঠে। তবু সিরাজ আমার মুখ চেপে ধরে বলে, আর কিছু বলো না লুৎফা, তোমাকে কথা দিয়েছিলাম তোমার অমতে কিছু করব না। এ ব্যাপারে আর কিছু বললে নবাবী করা যাবে না। কিন্তু তোমার অনুপস্থিতিতে এরা যদি মাথা তুলে দাঁড়ায়? এদের দাবিয়ে রাখার মতো বুদ্ধি তোমার রয়েছে, সে ভার তোমাকে দিয়ে গেলাম। তাছাড়া রইল মোহনলাল, তাকেও তো পাঠাতে পারতে। এই সামান্য ব্যাপারে তাকে পাঠাতে ইচ্ছে হলো না। তাকে রেখে দিয়েছি আমার ঘোর দুর্দিনের জন্যে। কাশিম বাজারে গিয়ে তার যদি ভালো মন্দ কিছু ঘটে যায়, তখন কে থাকবে আমার পক্ষে? চিৎকার করে উঠলাম, আর তোমার বুঝি ভালো মন্দ কিছু ঘটতে পারে না? তবু মোহনলাল থাকবে। ইংরেজরা রাজ্য ভোগ করতে পারবে না। নেমক হারামির দেউরির কেউ মসনাদ কলঙ্কিত করবে না। নেমক হারামির দেউরি? সেটা কি নবাব? জাফরাগঞ্জ। আমি চলি লুৎফা। আমার গালে আলগোছে চুমু খেয়ে সিরাজ বিদায় নেয়। নেমক হারামির দেউরি কথাটা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সিরাজ নিরাপদেই ফিরল। সঙ্গে নিয়ে এলো 2 সাহেবকে, কাশিমবাজার কুঠির 2 মাতব্বর, ওয়াটস আর চেম্বার্স। এমন অদ্ভুত নাম অনেক কষ্টে রপ্ত করেছি। সাহেব দুজন নবাবের আদেশে মুর্শিদাবাদেই থাকবে, নবাবের চোখের ওপর। বাংলার সমস্ত ইংরেজদের জামিন তারা। মন্দ বুদ্ধি বার করেনি সিরাজ। ইংরেজদের সমস্ত তৎপরতার চাবিকাঠি নবাবের হাতের মুঠোর মধ্যে। সাহেবদের মেমরাও এসেছে সঙ্গে। মিষ্টি হাসি হেসে মেমরা নবাব পরিবারের অনেকের সঙ্গেই আলাপ জমিয়ে ফেলল। হিরাঝিলে এসে আমার সঙ্গেও দেখা করতে চেয়েছিল তারা। আমি রাজি হইনি। ফুটফুটে সুন্দরী হলেই যে বাংলার বেগমের সঙ্গে দেখা করা সহজ হবে, এ ধারণা না থাকাই উচিত তাদের। সিরাজ খুশি হলো। বেগমের মর্যাদা রাখতে জানি দেখে সে সেই রাত্রে উচ্ছ্বসিত হয়ে উঠল। তার এমন উচ্ছ্বসিত ভাব আমি এর আগে মাত্র 5-6 বার দেখেছি। বুঝলাম, বেগমের মর্যাদা রাখাই এর একমাত্র কারণ নয়, তার সঙ্গে অন্য কিছু যুক্ত হয়েছে। সেটা জানার ইচ্ছা থাকলেও জানতে চাইলাম না। প্রেমের মধ্যে বাস্তবতা এনে ফেললে সিরাজের উচ্ছ্বাস কেমন যেন ঝিমিয়ে পড়ে। বড় মনমরা হয়ে পড়ে সে। নিজে যেমন অবুঝ হয়, আমাকেও তেমন অবুঝ দেখতে চাই সেই মুহূর্তে। পরদিন আমিনা বেগমকে আমার ঘরে প্রবেশ করতে দেখে বিস্মিত হলাম। তিনি এসে কোনো রকম ভূমিকা না করেই প্রশ্ন করলেন, কথাটা কি সত্যি? কোন কথা? মেমদের সঙ্গে তুমি নাকি দেখা করনি? হ্যাঁ সত্যি। কেন বলুন তো? তাতে আমাকে অপমান করা হয়েছে, এটুকু বোঝো? কেমন করে? মনে মনে বিরক্ত হই। নবাবের মা হয়ে আমি দেখা করতে পারলাম, অথচ তুমি ওভাবে ওদের তাড়িয়ে দিলে। আপনি চটেছেন, শান্ত হন, দেখবেন আমি ঠিকই করেছি। ঠিক করেছ? আমিনা বিবি অহেতুক ধমক দেন। হ্যাঁ, নবাবকে আপনি কতদিন দেখেননি? 2 মাস হবে। সিরাজ আজকাল ব্যস্ত থাকে বলে আমার সঙ্গে দেখা করার সময় পায় না। আমার সঙ্গে তার রোজই দেখা হয়, তাই স্বাভাবিকভাবেই দেশের অনেক বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। ইংরেজদের কথাও ওঠে। ওরা আমাদের ঠিক বন্ধু নয়, এ কথা আপনি নিশ্চয়ই মানবেন। মেমদের হারেমে পাঠিয়ে গুপ্ত কথা জেনে নেওয়া অসম্ভব নয় ওদের পক্ষে। সেই জন্যেই দেখা করিনি। ওয়াটসের মেমের সঙ্গে আমার বন্ধুত্ব আছে জানো? শুনেছি, কিন্তু কাজটা ভালো করেননি, আর সেই জন্যেই বোধহয় নবাব আপনার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছেন। লুৎফা, আমাকে ভুল বুঝবেন না। না, ঠিকই বুঝেছি। নিচু ঘরের মেয়ে বেগম হলে তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা অন্যায়।
এই মুহূর্তে আমিনা বেগমকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। আমার মনের অবস্থা সেই রকমই, কিন্তু সামলে নিলাম। হাজার হলেও সিরাজের মা। আপনি এখন যেতে পারেন। আপনি যখন নবাবের মা, তখন ছেলেকে বলুন না কেন আমাকে আবার জারিয়া করে দিতে। আমিনা বেগম একটু সময় হয়ে দাঁড়িয়ে থেকে গা ঝাড়া দিয়ে বলেন, তবে শোনো বেগম সাহেবা, সাহেবদের ছেড়ে দেবার জন্যে সিরাজকে রাজি করিয়েছি। এর জন্যে তার সঙ্গে দেখা করার প্রয়োজন হয়নি, শুধু একটা চিঠিতেই কাজ হয়েছে। ভালোই করেছেন। নবাবের মাতৃভক্তি তাহলে ভালোভাবেই প্রমাণিত হয়েছে, কিন্তু এর জন্যে আপনাকে ভবিষ্যতে কাঁদতে না হয়। চিঠিতে যখন সেটা সম্ভব হয়েছে, তখন তোমার বেগমত্ব ঘুচিয়ে দিতে সিরাজের সামনে একটু দাঁড়ালেই যথেষ্ট হবে, মনে রেখো। আমিনা বেগম ছুটে বার হয়ে যান। আমি বসে দাঁতে দাঁত ঘষি। আমার মেয়ের ভালো একটা নাম রাখা হলো না। যখন যা মনে আসে তাই বলেই ডাকি। সেও সাড়া দেয়। নাম শুনে নয়, আমার গলার স্বর শুনে সাড়া দেয়। সে জানে তাকে ডাকার সময় আমার স্বরে বিশেষ এক টান থাকে, যা অন্য সময় থাকে না। অন্য সবাইকে ডাকতে হলে আজকাল একটু গুরুগম্ভীর স্বরেই ডাকতে চেষ্টা করি, কিন্তু মেয়ের বেলায় আমি মা। সে আধো আধো মা ডাকতে শিখেছে। কি মিষ্টি যে লাগে সে ডাক। এক এক সময় ইচ্ছে হয় তাকে পুরানো বেগম মহলে সেই গবাক্ষের সামনে নিয়ে গিয়ে দাঁড়ায়, দেখায় তার মা ছোটবেলায় কিভাবে দিন কাটিয়েছে। কিন্তু ওর কি বোঝবার বয়স হয়েছে? বড় হলে নিশ্চয়ই একদিন নিয়ে যাব। সেই গবাক্ষের স্বপ্ন এখনও দেখি। চোখের জলে ধুয়ে যাওয়া দেওয়ালের বিবর্ণতা এখনও অটুট আছে নিশ্চয়ই। নবাব আলীবর্দীর সময়েও যে দেওয়ালে রং পড়েনি, এখন পরিত্যক্ত হয়ে মহলে সেই নির্জমতম স্থান কি আর কারো চোখে পড়ে? সারা মহলেই আর কখনো রং লাগানো হবে কিনা কে জানে। সিরাজের এত সাধের এই নতুন হীরাঝিলের বাগিচাও যেন আগের মতো শ্যামল নেই। এর মধ্যেই একটা রুক্ষতা এর শ্যামলতা শুষে নিয়েছে যেন। মুহূর্তের জন্যেও যে নবাবের শান্তি নেই, যার পেছনে ষড়যন্ত্র সবসময় হাত বাড়িয়ে রয়েছে সামান্য অসাবধান হলে টুটি চেপে ধরবার জন্যে, তার বাগিচার এই দশাই তো হয়। আর তার বেগমদের হয় আমার দশা। আরশির সামনে দাঁড়িয়ে বুঝতে পারি আমার ভেতরেও একটু রুক্ষতা এসেছে, চেহারায় এবং মনেও। যে মুখে জারিয়াদের হুকুম করি, সফিয়াকে গালাগালি দিই, সে মুখের কথা কি নবাবের কাছে প্রথম দিনের মতো মিষ্টি লাগে? এই জন্যই বোধহয় নবাবদের হাজার বেগম, নানা বয়সের নানা স্বভাবে। মনের অবস্থা অনুযায়ী নিত্য নতুন বেগমের ঘরে সময় কাটায় তারা, মনের সঙ্গে যখন যে বেগম খাপ খায়। এই জন্যই বেগমদের বাইরের ঘটনা সম্বন্ধে অন্ধকারে রাখা হয়। নিশ্চিন্ত মনে তারা শুধু নবাবদের মনোরঞ্জনই করে। এ নিয়ম একদিকে অনেক ভালো। এমন হলে আমার মনে এত তাড়াতাড়ি এ কাঠিন্য হয়তো আসতো না। প্রথম দিনের লুৎফাই থেকে যেতাম। বাইরের নবাবের আগমন বার্তা ঘোষিত হলো। চেহেল সেতুন থেকে সিরাজ ফিরল। আজকাল ফিরে সে আমারই কাছে আগে আসে। তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নিজেকে সাজিয়ে নিই। সম্প্রতি বুঝতে শিখেছি যে শত ভালোবাসা থাকলেও পুরুষ মানুষ মেয়েদের সজ্জিত রূপটাই দেখতে চায়, বিশেষ করে সে যখন পরিশ্রান্ত হয়ে দিনান্তে ফেরে। নিজেকে আগোছালো করে রেখে দিয়েছি। মুখে কিছু না বললেও আমার ওপর সিরাজের আকর্ষণ ততটা দুর্নিবার হয়ে ওঠে না। অথচ খুব সেজেগুজে বসে থাকলে সে এসেই প্রথমে আমাকে আদর করে। সাজানো রূপ যখন অত ভালোবাসি সিরাজ, তখন সেইভাবে থাকাই ভালো। আমি যে তারই। কিন্তু সেজেগুজে লাভ হলো না কিছু। ঘরে ঢুকে আমার সঙ্গে কোনো কথা বলল না সে। দুবার ঘরময় পায়চারি করে গবাক্ষের সামনে গিয়ে বাইরের দিকে এক দৃষ্টে চেয়ে থাকে। সে বড় গম্ভীর, গভীর চিন্তান্বিত সে। কথা বলে তাকে বিরক্ত না করে নীরবে দাঁড়িয়ে থাকি, কিন্তু দীর্ঘশ্বাসের শব্দ পেয়ে না ডেকে থাকতে পারি না। নবাব? জবাব নেই। সিরাজ? হঠাৎ সে তার সংবিত ফিরে পেয়ে বলে, জানো লুৎফা,
এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনই একটা তীর কিংবা গোলা বাইরে থেকে ছুটে এসে আমাকে শেষ করে দিতে পারে। তাড়াতাড়ি তাকে গবাক্ষের সামনে থেকে টেনে সরিয়ে এনে বলি, তাহলে ওখানে তুমি দাঁড়িও না। শুধু এটুকু সময়ে আমাকে রক্ষা করে কি হবে? সিরাজের স্বরে বিমর্ষ ভাব। এসব কথা আজ বলছো কেন? আমার কি শুনতে স্বাদ হয়েছে? না, তা নয়। বাংলার নবাবের ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে তোমাকে একটু ওয়াকিবহাল করে রাখলাম। নবাবীর পথে যে ফুল বিছিয়ে থাকে না, সে কথা আমি জানি নবাব, কিন্তু আমার নবাবের পথে শুধু কাঁটাই বিছিয়ে দেওয়া নেই, প্রতিটি কাঁটার ডগায় মাখানো রয়েছে তীব্র বিষ। সেই বিষকে ডিঙিয়ে যাবার মতো বুদ্ধিও তোমার রয়েছে। শত বুদ্ধি থাকলেও মানুষ মানুষই লুৎফা। সবসময় সব বিষয়ে লক্ষ্য রাখা একজনের পক্ষে সম্ভব নয়। কার উপর আস্থা রাখবো? তোমার মোহনলাল রয়েছে। মোহনলাল একা কি করবে? তাছাড়া সে বুদ্ধিমান হলেও কূট নয়। সে সরল, সে বিশ্বাসী, সে বলিষ্ঠ। এসব নোংরা ঘাঁটা তার পক্ষে সম্ভব নয়। কি সেই নোংরামি নবাব? সে কথা আমার মুখে নাইবা শুনলে। মুর্শিদাবাদে এখনও হাওয়া বয়। সে হাওয়া ভেসে ভেসে এক সময় তোমার কানেও এসে পৌঁছবে। হীরাঝিলের লৌহদ্বার আর প্রাচীরে তা বাধা পাবে না। তবু তুমিই বলো। না। সেই ইংরেজ দুটোর সম্বন্ধে কি? না। তাদের ছাড়লে কেন? মায়ের অনুরোধে। নিজের বিপদের আশঙ্কা জেনেও? হ্যাঁ। কেন? দুটো ইংরেজকে আটকে রেখে যেটুকু লাভ তার মেয়াদ ফুরিয়েছে। সাধারণ লোকে যদি আমাকে না চায়, তাহলে তাদের আটকে রেখে লাভ কি? নবাব সিরাজউদ্দৌলাকে জনসাধারণ চায় না? এখনও হয়তো চায়, কিন্তু দুদিন পরে আর চাইবে না। আমার পায়ের নিচের মাটি ধসে পড়েছে লুৎফা, আমি বুঝতে পারছি, অথচ উপায় নেই। আমাকে বলতেই হবে কি হয়েছে। না, শুধু মনে রেখো, বিরাট ষড়যন্ত্র। সে তো আজ প্রথম নয়। এতদূর মানুষের মন ভাঙেনি, তাই আমার বুকে বল ছিল। সে একটু থেমে বলে, ওসব কথা থাক। মায়ের দ্বিতীয় অনুরোধের কথা তোমাকে বলা হয়নি। বলো, তোমাকে বেগম থেকে আবার জারিয়া করে দিতে বলেছেন তিনি। আজই কি আমাকে ঘর ছাড়তে হবে? না। আমার মেয়েটা কি জারিয়ার মেয়ে বলেই পরিচিত হবে? না। আমাকে কি পুরানো মহলে আমিনা বেগমের সেবার জন্য রাখা হবে? না। সিরাজ হেসে আমার হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে বলে, বেগম সাহেবা দেখছি জারিয়া হবার জন্য প্রস্তুত। সিরাজের জন্য কষ্ট হবে না? কথা না বলে তার বুকের উপর মাথা রাখি। হাওয়ায় সেই নিদারুণ খবরই ভেসে এলো। সিরাজ সত্যি কথাই বলেছিল। মুর্শিদাবাদে হাওয়া এখনও বয়ে চলেছে, সাংঘাতিকভাবে বয়ে চলেছে। হামিদার মুখে গুজবটা শুনে দু হাত দিয়ে নিজের কান চেপে ধরেছিলাম। বিশ্বাস হয় হামিদা? যেন তার জবাবের ওপর আমার জীবন মরণ নির্ভর করছে। না বেগম সাহেবা, নবাবকে আমি ভালোভাবে চিনে ফেলেছি। মসনাদে বসার পর কিছুদিন তিনি শুধু নবাব আলীবর্দীর আদরের নাতির মনোভাব নিয়েছিলেন, কিন্তু এখন তিনি প্রকৃত নবাব। তিনি এ কাজ করতে পারেন না। তার কথায় সত্যিই সান্ত্বনা পেলাম। জাফরাগঞ্জ দেউরি থেকে যার সূত্রপাত, এখন তা দেশের প্রতি জনের কাছে পৌঁছে গিয়েছে। সিরাজের ওপর তাদের বিশ্বাসের মূলে কঠিন আঘাত হেনেছে। সিরাজ যখন কাশিমবাজার থেকে ফিরছিল, তখন নাকি ঘটনাটা ঘটেছে। গঙ্গার বুকের ওপর দিয়ে ভেসে আসছিল বজরা। সেই বজরা দেখে সে দেখতে পেয়েছিল বড়নগরের ছাদের ওপর এক অপ্সরীকে। প্রথমে হাতছানি দিয়ে ডেকেছিল, তারপর নাকি সৈন্য সামন্ত নিয়ে রানী ভবানীর প্রাসাদ অবরোধ করে। পাগলা না হলে এমন কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু পৃথিবীর প্রায় প্রতিটি লোকই যে গুজব পাগলা, তাই সবাই বিশ্বাস করে বসে রয়েছে নিশ্চয়ই। ছাদের সুন্দরী ছিল রানী ভবানীর বিধবা মেয়ে তারা। হিন্দু সমাজে বড়নগরের রানীর আসন কত উঁচুতে সিরাজ সে কথা ভালোভাবেই জানে। রানীর পালিত পুত্র একজন মহাপুরুষ, এ কথাও হিন্দুদের মতো মুসলমানদেরও অজানা নয়। তাঁরই মেয়েটিকে কটাক্ষপাত যে সিরাজের পক্ষে কখনো সম্ভব নয়, এ কথা আমার চাইতে ভালো কে বুঝবে? আর বুঝবে ঘসেটি বেগম, যে নবাবকে হাড়ে হাড়ে চেনে।
সিরাজ এলে বলি, বাইরের বাতাস সিরাঝিলেও ঢুকেছে নবাব। জানতাম। বিশ্বাস করি কিনা জিজ্ঞাসা করলে না? আমি মূর্খ নই। দেশের সবাই সত্যি বলে ভেবেছে। তাদের পক্ষে সেটাই সম্ভব। আমার পক্ষে তোমাকে বজরাই করে নিয়ে গিয়ে দেখাতে পারি যে বড়নগরের রাজবাড়ি গঙ্গা থেকে দেখাই যায় না। তাতে তুমি বিশ্বাস করবে। কিন্তু দেশের প্রতিটি লোককে তো সেভাবে দেখানো সম্ভব নয়। কে রটালো এসব তা বলতে পারি না, তবে নেমক হারামির দেউড়ি থেকেই রটেছে কথাটা। আমি জানি কে রটিয়েছে। দরজায় ঘসেটি বেগমের কণ্ঠস্বরে আমরা উভয়েই চমকে উঠি। খবর না পাঠিয়ে এমন অকস্মাৎ সে কখনো আসে না। সেরকম হুকুমও নেই। বুঝলাম। সব শুনে সে আর স্থির থাকতে পারেনি। ঘসেটির কথায় সিরাজ উদ্গ্রীব হয়ে বলে, কে রটিয়েছে? এত বুদ্ধি থাকতেও সহজ জিনিসটা বোঝনি নবাব? সমস্ত হিন্দুকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে হলে হিন্দুদের নারীর খবর জানা দরকার। মুসলমানের পক্ষে তা সম্ভব নয়। রাজবল্লভ শেষ চাল চেলেছে, আর সেই চালে বাজিমাত। পারলে না তুমি সিরাজ, হেরে গেলে। বাইরের লোক এখন তোমাকে পশু বলে জেনে নিয়েছে। ঘসেটির কথায় বিদ্রুপ ছিল কিনা জানি না, কিন্তু ধৈর্য ধরে রাখতে না পেরে আমার চুলের বিনুনিটা নিজের বাঁ হাতের ওপর সজোরে আঘাত করে বলি, আপনার খুব আনন্দ হচ্ছে তাই না ঘসেটি বেগম? সে আনন্দ চাপতে না পেরে বিনা হুকুমে ছুটতে ছুটতে এসে এ ঘরে ঢুকেছেন। ঘসেটির মুখ সাদা হয়ে যায়, কিন্তু মুহূর্তের জন্য। গম্ভীর স্বরে সে বলে, তোমার বাঁ হাতকে আমার মুখ বলে ভুল করে লাভ নেই বেগম সাহেবা। দেখছো না তুলতুলে মাংস কেমন ফুলে উঠেছে? সে সিরাজের দিকে চেয়ে বলে, তোমারও কি একই ধারণা সিরাজ? না, লুৎফা এখনো ছেলে মানুষ ঘসেটি বেগম। ছেলে মানুষের মতো থাকাই উচিত। তবে ঘসেটির কথায় বিনুনের চাবুকের জ্বালা প্রথম অনুভব করলাম, কিন্তু কিছুই করার ছিল না বলে ছটফট করতে লাগলাম। ঘসেটি বলে, রাজবল্লভকে একবার আমার কাছে ডেকে আনতে পারো সিরাজ? কেন, কি হবে? কি হবে এখনো বুঝছো না? ঘসেটির চোখ জ্বলতে থাকে। পুরনো মহলের সেই বিজন কোণে হোসেন কুলিখা চলে গেলে আমাকে দেখে যেমন জ্বলে উঠেছিল, সেদিনের মতো আজও আমার বুক কেঁপে উঠল। যদিও আজ আর আমি জারিয়া নই, আমি বেগম লুৎফা উন্নেসা। স্পষ্ট করে বলো। সিরাজ বলে, আলিবর্দির মসনাদ আরব দেশের ওই কাপুরুষটিকে দিতে পারি না। ঘসেটির কণ্ঠস্বরে শ্লেষ। যদি সেরকম দিন আসে তুমি কি করবে? প্রতিহিংসা। আমাকে তুমি বন্দি করে রেখেছ, কিন্তু প্রতিহিংসা নিতে দেবে তো? রাজবল্লভীর সামনে গেলে তুমি বড় দুর্বল হয়ে পড়ো। হ্যাঁ, তাই তো তাকে এই হীরাঝিলে আমার সামনে এনে দিতে বলছি। কি করবে তাকে নিয়ে? সিরাজের চোখে সপ্রশ্ন কৌতূহল। তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ব, নিজে পাগল হব, তাকে পাগল করব, তারপর তার মুখে একপাত্র বিষ ঢেলে দেব। কাঁপতে থাকে পুরুষালী নারী। তাতে বাংলার মসনদ সুরক্ষিত হবে না, শুধু প্রতিহিংসায় নেওয়া হবে। রাজবল্লভের মৃত্যু হলে আমার পশুত্ব সত্যি বলে প্রতিষ্ঠিত হবে। সেটা প্রতিষ্ঠিত হবার অপেক্ষায় নেই সিরাজ। রাস্তা দিয়ে যখন যাবে প্রজাদের মুখের দিকে চেয়ে দেখো তো, সে মুখে কী লেখা হয়েছে। রাজবল্লভীর মৃত্যু না হলেও তোমার মসনদ আর কখনো সুরক্ষিত হবে না। সময় নেই সিরাজ, প্রস্তুত হও। বিশ্বাসী লোকেদের একজোট করে সৈন্য ভাগ করে দাও। ঘসেটি যেমন অকস্মাৎ এসেছিল তেমনই চলে গেল। কিছুক্ষণ স্তব্ধতার পর সিরাজ মুখ খোলে, ঘসেটি বেগম যদি মসনদে বসত তাহলে এত তাড়াতাড়ি বাংলার বিপদ আসত না। কেন নবাব? সে আমার চেয়ে অনেক বেশি বুদ্ধি ধরে। সে কিন্তু বলে তুমিই বেশি বুদ্ধিমান। সন্দেহ রয়েছে, কিন্তু ঘসেটি যা বলে গেল তা সম্ভব নয়। মীর জাফরের সৈন্য অপরের মধ্যে ভাগ করে দেবার সাহস আমার নেই। তুমি না নবাব? হ্যাঁ, আইনত, কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক ব্যাপারেই বাধা আছে। তার সৈন্যরা আমার চেয়ে তারই বেশি অনুগত। আমার সঙ্গে তাদের আর কতটুকু সংযোগ? ঘসেটির কথা মতো কাজ করতে গেলে অনর্থক একটা আলোড়নের সৃষ্টি হবে, যা আমি আপাতত চাই না।
চিন্তান্বিত হয়ে সিরাজ চলে যায়। মেয়েটাকে নিয়ে হামিদা প্রবেশ করে। আমাকে অনেকক্ষণ না দেখে সে কাঁদছিল। কাঁদুক, যত পারে কাঁদুক। মোহনলালকে ব্যস্তভাবে হীরাঝিলের বাগিচা অতিক্রম করে আসতে দেখে কেন যেন অমঙ্গলের আভাস পেলাম। এই লোকটিকে সিরাজের নবাবী শাসনের স্তম্ভ বলে আমি মনে করি। স্তম্ভে সম্ভবত নাড়া লেগেছে। সম্ভবতই বা বলি কেন, নিশ্চয়ই তাই। তার প্রতিটি পদক্ষেপে বিচলিতভাবে স্পষ্ট হয়ে উঠেছে। সামান্য বিচলিত হবার মতো পুরুষ মোহনলাল নন। নিজের বোন ফৈজির সম্মুখে তুলে দেওয়া দেওয়ালের সামনে তাকে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাই এ কথা এমনভাবে আমি বলতে পারছি। একবার মনে হলো নিজেই ছুটে যাই তার কাছে, জিজ্ঞাসা করি তার বিচলিত হবার কারণ কি। কিন্তু আমি যে বেগম, আমি তা পারি না। সিরাজ আমার অনুরোধে চেহেল সেতুনে আর যায় না, হীরাঝিলেই দরবার বসে। তবে এই ব্যাপারে তাকে সম্মত করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রথমে সে হেসে উঠেছিল এই অবাস্তব অনুরোধে। দুর্গের মধ্যে বসে থেকে রাজ্য শাসনের পরামর্শ দেওয়া অবাস্তব তো বটেই। প্রজাদের সঙ্গে সংযোগ না রেখে নবাবী করা যায় না। কিন্তু যখন তাকে বুঝিয়েছিলাম যে জাফরাগঞ্জ থেকে রটনা করা বড়নগরের ঘটনাটির প্রতিক্রিয়া দেখার জন্যে কিছুদিন অন্তত তার বাইরে না যাওয়াই উচিত, তখন সে বুঝেছিল। তবু একটু প্রতিবাদ না করে ছাড়েনি। বলেছিল, এভাবে হীরাঝিলের মধ্যে বসে থাকলে প্রজারা গুজবটিকে বিশ্বাস করে নেবে। কথাটা একেবারে মিথ্যে নয়। তাই বলেছিলাম সে বিশ্বাস ভেঙে দেবার যথেষ্ট সময় পাওয়া যাবে। কিন্তু এই উত্তেজনাময় মুহূর্তে বাইরে গেলে কোনো প্রজা মরিয়া হয়ে কিছু করে বসলে আর কোনো উপায়ই থাকবে না। আমার কথার সম্মান রেখেছিল সিরাজ। মোহনলালকে আসতে দেখে ভাবলাম নবাব ইতিমধ্যে বাইরে চলে যায়নি তো। আমাকে না জানিয়ে গোপনে হয়তো মুর্শিদাবাদ পরিদর্শনে গিয়েছে, প্রজাদের মন জানতে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসে। মনে হয় আর দাঁড়িয়ে থাকতে পারবো না, এখনই বুঝি পড়ে যাব। মোহনলাল চরম দুর্ঘটনার খবর নিয়েই যেন ছুটতে ছুটতে আসছেন। বিশ্বাসঘাতকেরা তৎপর হয়ে উঠেছে বলেই বন্ধু পত্নীকে রক্ষা করতে আসছেন তিনি। মেঝের উপর বসে পড়ি। হামিদা ছুটে এসে হাত ধরে টেনে তুলে বলে, কি হয়েছে বেগম সাহেবা? নবাব বোধহয় আর বেঁচে নেই হামিদা। সে কি, এইমাত্র এধার দিয়ে গেলেন তো। নিজের চোখে দেখেছিস? ভুল দেখিসনি? না না, ওই দেখুন। হামিদার আঙুল বরাবর চেয়ে দেখি সত্যই সিরাজ এগিয়ে গিয়ে মোহনলালের সঙ্গে কথা বলছে। শরীরে আবার রক্ত চলাচল শুরু হলো। দুজনাই খুব নিশ্চিন্ত হলেও স্বস্তি অনুভব করতে পারলাম না। মোহনলাল কি বলল শোনার জন্যে অস্থির হয়ে উঠলাম। সিরাজ গিয়েছে, মোহনলাল গিয়েছে, সবাই গিয়েছে। পলাশী প্রান্তরে জমায়েত হয়েছে সবাই ইংরেজদের বিতাড়িত করতে। এখানে এখন আছে শুধু রাজবল্লভ, জগৎ শেঠ, রয়েছে উমিচাঁদ, আর রয়েছে মীর জাফরের আদরের ছেলে মিরন, যাকে সফিয়ার স্বামী মোহাম্মদ ছায়ার মতো সবসময় অনুসরণ করছে। মিরনের ছায়া মোহাম্মদ। ভালোই হয়েছে। এসব কথা হামিদা বলেছে আমাকে, আর হামিদাকে বলেছে সফিয়া নিজে। তার নাকি বরাত খুলেছে। এখন সে পায়ে হেঁটে কোথাও যায় না, গাড়িতে করে ঘুরে বেড়ায়। গাড়িতে করে এসেছিল সেদিন হীরাঝিলে। ঢুকতে দেওয়া হয়নি বলে চেঁচামেচি করে এক দৃশ্যের অবতারণা করেছিল। হামিদা যেতেই সে চিৎকার করে বলেছিল, এই যে বিশ্বস্ত জারিয়া, বেগম সাহেবের কাছে নিয়ে চলো, এরা আমাকে যেতে দিচ্ছে না। চেনে না কি না? হামিদা মাঝে মাঝে বড় বেয়ারা কথা বলে। সফিয়া অহংকারে ফুলে উঠেছে দেখে সে খোঁচা দেভার লোভ সামলাতে পারেনি। যদিও আমি বারবার করে বলে দিয়েছিলাম যে শান্তভাবে বুঝিয়ে যেন তাকে বিদায় করা হয়। হামিদা বলেছিল, এত বড় গাড়ি করে এসেছো, ঢুকতে দেওয়া ওদের উচিত ছিল। বেগম বলে ভাবাও স্বাভাবিক, কিন্তু চেনে বলেই ঢুকতে দিচ্ছে না। চেনে কীরকম? সফিয়া রেগে উঠেছিল। তুমি ওদের জিজ্ঞাসা করো সফিয়া, বোরখার মধ্যে থেকে কি মুখ দেখা যাচ্ছে তোমার? আমারও তো মুখ বোরখায় ঢাকা, তাই বলে কি আমাকে চেনে না এরা? সব চেনে। এদের যে চিনতে হয়, নইলে পাহারা দেওয়া চাকরি থাকবে না। সফিয়া বলেছিল,
তুমি হীরাঝিলে থাকো, ওরা তোমার স্বর চেনে, চলনও চেনে। তুমি পুরনো মহলে থাকতে তোমারও গলার স্বর ওদের চেনা, তবে তোমার চলন বদলেছে। সব বাজে কথা। বাজে কথা নয়, দেখবে। হামিদা দ্বারের একজনকে বলেছিল, তোমরা এই বোরখার বিবিকে চেনো না? হ্যাঁ, ভালোভাবেই চিনি, সোফিয়া জারিয়া, একজন দ্বাররক্ষী নির্বিকারভাবে বলেছিল। দেখলে তো জারিয়া, এরা বড়ই সাংঘাতিক। হামিদা হেসে উঠেছিল। সোফিয়া রেগে বোরখা খুলে অগ্নিদৃষ্টিতে দ্বাররক্ষীর দিকে চেয়ে বলেছিল, এখন আমি কে জানো? হ্যাঁ জানি, মোহাম্মদের সঙ্গে শাদী হয়েছে। মোহাম্মদ যে আমার দোস্ত ছিল বিবি, তবে এলেম আছে তার, বেশ ওপরে উঠে গেল। সোফিয়া চোখ মুখ লাল করে বলেছিল, সব তোমার শেখানো হামিদা। আজ চলে যাচ্ছি বটে, কিন্তু পরে যখন আসব তখন আর কেউ বাধা দিতে সাহস পাবে না। কুর্নিশ করে পথ ছেড়ে দিতে হবে। তাই নাকি? মোহাম্মদ কি নবাব হবে? হামিদা রীতিমতো হিংস্র হয়ে উঠেছিল। তা হবে কেন? তবে কি মিরন তোমাকে বেগম করতে চেয়েছে? হামিদা হা হা করে হেসে উঠেছিল। যতই হাসো, তোমাদের দিন ফুরিয়েছে। পলাশির খবর কি তোমার কাছে এসে গিয়েছে? খবর আগে থেকেই জানা আছে। তাই নাকি? হামিদা বিস্মিত হবার ভান করেছিল। হ্যাঁ হ্যাঁ, পলাশিতে যুদ্ধ হবে না, মশকরা হবে। তাহলে তো গেলে হতো, মজা দেখতাম। সোফিয়া চলে গেলে হামিদা এসে আমাকে সবিস্তারে সব জানায়। সোফিয়ার একটা কথাই আমার কানে বারবার বাজতে থাকে, পলাশিতে যুদ্ধ হবে না, মশকরা হবে। কেন সে ও কথা বলল? তবে কি জাফরাগঞ্জের চক্রান্তের খবর সে কিছু রাখে? এর মধ্যে কি কোনো সত্যতা রয়েছে? সিরাজও ওই রকম একটা কিছু বলেছিল যে মাত্র কয়েকশো ইংরেজ সৈন্যের কাছে যুদ্ধ বলে কিছুই হবে না। বিশাল ফৌজ নিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ালেই ওরা নাকি কর্তা ক্লাইভ সাহেব এসে পা চেপে ধরবে। কিন্তু কই, এখনও তো কোনো খবর এলো না। মুর্শিদাবাদ থেকে মাত্র কয়েক মাইল দূরে পলাশির প্রান্তর, সেখান থেকে খবর আসতে এত দেরি হবে কেন? আমি তো সিরাজকে বারবার করে বলে দিয়েছিলাম যে প্রতিদিনের খবর জানিয়ে সে যেন একজন করে অশ্বারোহী পাঠায় আমার কাছে। অশ্বারোহীর পক্ষে সেখান থেকে মুর্শিদাবাদ আসতে একদিনের বেশি দেরি হতে পারে না। অথচ এ পর্যন্ত কেউ এলো না। বেগম সাহেবা এত মনমরা কেন? মেয়ে কোলে নিয়ে হামিদা এসে দাঁড়ায়। পলাশির কোনো খবর এলো না হামিদা। সে খবর নবাব নিজে এসেই দেবেন। ব্যাপারটা এত তুচ্ছ যে শুধু শুধু অশ্বারোহী পাঠানো প্রয়োজন বোধ করেন না তিনি। তুচ্ছ হলেও সেটুকু জানানো উচিত ছিল, তাহলে নিশ্চিন্ত হতাম। হামিদা কিছু বলার আগে আর একজন জারিয়া এসে কুর্নিশ করে, কি চাও? ঘসেটি বেগম একবার এখানে আসতে চান। আসতে বলো। ঘসেটি এলে তার দিকে চেয়ে থাকি অনেকক্ষণ, তার মুখের দিকে নয়, পরিচ্ছদের দিকে। খুব সাধারণ ঘরের মেয়েরাও বোধহয় এর চেয়ে দামি পোশাক পরে। পাশে হামিদার পোশাকের দিকে চেয়ে আমার নিজেরই লজ্জা হলো, শেষে রাগ হলো। এটাও ঘসেটি বেগমের ঢাল না চাল? সে কি প্রমাণ করতে চায় যে নবাব তাকে বন্দি করে রাখায় তার এই দুর্দশা হয়েছে? তার শরীরের কোথাও অলংকার বা মণিমুক্তর ছিটে ফোঁটাও দেখলাম না। শুধু অলংকারের শূন্য জায়গায় শরীরের ত্বকের উপর সাদা সাদা দাগ উৎকটভাবে প্রকাশ পাচ্ছে। ঘসেটি বেগমের এ বেশের অর্থ? রাগ করো না লুৎফা, সাধারণভাবে থাকা অভ্যাস করছি। তার মুখে ম্লান হাসি খেলে যায়। কেন, নিজের ভবিষ্যৎ কি এর মধ্যেই দেখে ফেলেছেন? হ্যাঁ, দৃঢ় জবাব। আর তার মূলে নবাব সিরাজউদ্দৌলা নিশ্চয়ই? না না, ও ভুল করো না লুৎফা, ও ভুল করো না। যদি পারতাম প্রায়শ্চিত্ত করতাম। চিরদিন সিরাজের শত্রুতা করে আজ আমার অনুতাপ হচ্ছে। প্রথম থেকে তার পাশে দাঁড়ালে বোধহয় বাংলায় এ দুর্দশা হতো না। সিরাজ আরও শক্তিশালী হতে পারত। আপনি এসব কি বলছেন? প্রস্তুত হও লুৎফা, ভীষণ দুর্দিনের জন্য প্রস্তুত হও। আপনি কি পাগল হলেন? সিরাজ বলেছে ইংরেজের সঙ্গে যুদ্ধ বলতে কিছুই হবে না। নবাব সৈন্যের সংখ্যা দেখেই তারা আত্মসমর্পণ করবে। ঘসেটি কিছু বলে না। সে দৃঢ়ভাবে ঠোঁট দুটো পরস্পর চেপে ধরে।
ঠিক আলীবর্দীর বেগমের মতো দেখায় তার মুখ। কপালেও তেমনি রেখা পরিস্ফুট হয়ে ওঠে। বুঝতে পারি সিরাজের চিন্তায়ও এ রেখা ফুটেছে। ঘরময় পায়চারি করে বেড়ায়। নবাব আলীবর্দীকেও এমনি অবস্থায় কতবার দেখেছি। হাত দুটো পেছনের দিকে, একটার ওপর আর একটা পড়ে রয়েছে। কিছুক্ষণ এইভাবে ঘুরে সে সামনে এসে দাঁড়ায়। তারপরই হামিদার কোলে আমার মেয়ের কাছে যায়। তার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকে। জীবনে এই প্রথম তার মুখে একটা মাতৃত্ব ভাব ফুটে ওঠে। কিন্তু মেয়েটা কাঁদতে শুরু করে। তাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে অল্প হেসে ঘসেটি আবার আমার সামনে এসে দাঁড়ায়। আমার মুখের দিকে বহুক্ষণ এক দৃষ্টে চেয়ে থাকে। একসময় দেখি তার ঠোঁট দুটো কাঁপছে, তার দুটো চোখের কোণে জল চিকচিক করছে। তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে ফুঁপিয়ে কেঁদে উঠি আমি। কেঁদো না লুৎফা, কাঁদার দিন গিয়েছে, কাঁদার দিন পরেও আসতে পারে, কিন্তু এখন তোমাকে শক্ত হতে হবে। তুমি বাংলার বেগম, বাংলার নবাবের মনোবল ফিরিয়ে আনতে শুধু তুমিই পারবে, যদি সে সুযোগ আসে। ঘসেটি আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমি যেমন করে আমার মেয়ের মাথায় দিই। হামিদা স্থির হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। এবারে সে ধীরে ধীরে বলে, তবে কি সফিয়ার কথাই ঠিক? সে বলেছিল পলাশির যুদ্ধের খবর আগে থেকেই জানা আছে। ঘসেটি বেগম বলে, সফিয়া ঠিক কথাই বলেছে। আজ সকাল থেকে হীরাঝিলের সামনে গঙ্গার বুকে রাজবল্লভ, জগৎ শেঠ আর মিরনের বজরার ঘন ঘন আবির্ভাবে আমি নিঃসন্দেহ হয়েছি। তারা ওভাবে আসছে কেন? আমি বলে উঠি, হয়তো সিরাজের খোঁজে। একা সিরাজ কখন ফিরে আসে তাই দেখতে, কিংবা হয়তো হীরাঝিলকে দরবার বানালে কেমন হবে এখন থেকেই তার ছক কাটছে। পলাশির যুদ্ধে কি তবে সত্যিই সিরাজের পরাজয় হবে? মাথাটা আমার সহসা ফাঁকা হয়ে যায়, যেন স্বপ্ন দেখছি। পলাশিতে তো যুদ্ধ হবে না, যুদ্ধের নামে হবে বিরাট পরিহাস। এতক্ষণে হয়তো হয়েও গিয়েছে। সিরাজ জানতো বোধ হয়। তবে গেল সে কেন গেল? মোহনলালের ভরসায়। সে ভরসা কি আর নেই? বোধহয় নেই। তাহলে সে এর মধ্যে আসতো। মির্জাফর নিশ্চয়ই শেষ পর্যন্ত নীলরজ্জের মতো মোহনলালের বিরুদ্ধে তার সৈন্য লেলিয়ে দিয়েছে। অবশ্য এ সমস্তই আমার অনুমান। আমার দম বন্ধ হয়ে আসে, সব কিছু চিন্তার ক্ষমতা লোপ পায়। ঘসেটি আমার চিবুক উঁচু করে ধরে আমার গালে চুমু খেয়ে বলে, বাংলার বেগম সাহেবা, তুমি শুধু হারেমের পুতুল নও, তুমি নবাবের সুখ দুঃখের অংশের ভাগিদার। তৈরি থেকো। তোমার সাধের হীরাঝিল ত্যাগের জন্যও মনে মনে শক্তি সঞ্চয় করো। আপনি তো আমার সঙ্গেই থাকবেন? না, আমি দেখতে চাই আমাকে নিয়ে ওরা কি করে। যদি ওরা রাজবল্লভের হাতে তুলে দেয়, আমি তো তাই চাই। রাজবল্লভের মরা মুখ আমাকে দেখতেই হবে, কিন্তু তা কি করে আর হবে? সে চতুর লোক, আমার ধারে কাছেও আর ঘেঁষবে না বোধ হয়। কিন্তু নবাব কি সত্যিই পরাজিত? আমার কথা যেন মিথ্যা হয়। যদি কেউ বলে যে আমি প্রাণ বিসর্জন দিলে এ সমস্ত মিথ্যে হবে, আমি তাতেও রাজি। সিরাজের কি হবে? পরাজিত নবাবের যা যা হয় তারই একটা হবে। শোনো লুৎফা, যদি তোমাকে একলা কিংবা কারোর সঙ্গে হীরাঝিল ছেড়ে পালাতে হয়, তাহলে কখনো জলপথে যেও না। কেন? জলপথে ধরা পড়ার সম্ভাবনা বেশি। নদীর ধারে সৈন্যদের ঘাঁটি আছে। তাছাড়া নদীতেই তো যত ব্যবসা, যত কিছু। স্থলপথে গেলে নিজেকে লুকিয়ে রাখার সুবিধে অনেক বেশি। সেই দিনই গভীর রাতে সিরাজ এলো। চোরের মতো চুপি চুপি এসে আমার সামনে দাঁড়ালো। তার চোখ মুখ শুকিয়ে গিয়েছে, কপাল কেটে রক্ত বার হচ্ছে, পোশাক ছিন্ন ভিন্ন, ধুলিমলিন, নগ্ন মস্তক। আমার সামনে দাঁড়িয়ে সিরাজ যেন কত সংকুচিত। তোমাকে বিরক্ত করলাম লুৎফা? সে কি কথা? ঘরের বাতি জ্বালিয়ে দিতে যাই। সে আমার হাত চেপে ধরে, না না, ও কি করছো? এই অন্ধকারে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, নইলে ওরা যে দেখে ফেলবে। কারা? মির্জাফরের চর, সব জায়গায় আছে ওরা। তবে কি ঘসেটি বেগমের কথাই সত্যি হলো? ঘসেটি?
সে কখনো বাজে কথা বলে না। কি হবে নবাব? সিরাজ আমার মুখ চেপে ধরে। চুপ, আমি নবাব নই। আমি আমি তুমি আমার নবাব। এখনও কথা বলছো? চিরকাল বলবো। আমি আশায় তবে বিরক্ত হওনি? এবারে কেঁদে ফেলি। ও কথা কি করে বলছো তুমি? ওরা বিরক্ত হলো কি না তাই বলছিলাম। ওরা কারা? অন্য বেগমরা। পুরনো মহলেই আগে গিয়েছিলাম। আমার বেগমরা আজকের চেহারা দেখে হেসেই অস্থির। তাড়িয়ে দিল। বলল, এতদিনে মনে পড়েছে? দূর হও। আর একজনকে যেন চুপি চুপি ডেকে গঙ্গা পার করে দিল। তাই তোমার কাছে এলাম। ওরা নিষ্ঠুর, ওরা পাষাণ। না লুৎফা, ওরাও তো মানুষ। আমি সেটা ভুলে গিয়েছিলাম। তবু মানুষ হলে তোমার এই দুর্দিনে এভাবে উপহাস করতে পারতো না। না না, তারা ঠিকই করেছে। থাক ওসব কথা, এখন ঠান্ডা হও, একটু ঘুমিয়ে নাও। ঘুমিয়ে নেব? সিরাজ চমকে ওঠে, তারপরই পাগলের মতো হেসে ওঠে। কেন, তুমি কি করতে চাও? পালাবো, পালাতে চাই। কোথায় তা তো জানি না, তাই তো তোমার সঙ্গে শেষ দেখা করতে এলাম। এবারে আমার হাসির পালা। সত্যিই হাসি। তুমিও শেষে হাসলে লুৎফা? হাসির কথা বললে সবাই হাসে নবাব। আবার নবাব? হ্যাঁ, নবাব নবাব নবাব, আমার নবাব। কেন হাসলে? তোমার শেষ দেখা করার কথা শুনে? তুমি ঠিক বুঝছো না ব্যাপারটা। সব বুঝেছি, তবু বলছি, শেষ দেখা অত সহজে হয় না। তোমার কথায় হেঁয়ালি। সব বলছি, একটু বসো। বসবার সময় নেই। বেশ, তবে একটু দাঁড়াও, হামিদাকে ডেকে আনি। না না, ডেকেও না ওকে। কেন? ও হয়তো মীর জাফরের চর। না নবাব, হামিদা আমার অনুগত। একটু দাঁড়াও। কিন্তু ও যে আমাকে এ অবস্থায় দেখবে। দেখুক, ক্ষতি কী? তোমার শত্রু নয় ও, বেগমও নয়। দেখেও হাসবে না, কাঁদবে। হামিদা এসে সিরাজকে দেখে কাঁদতে কাঁদতে কদম কেশি করে। মেয়েটাকে তার কোলে তুলে দিয়ে বলি, নিজের মেয়ে ভেবে মানুষ করো হামিদা। যদি ভাগ্য বলে কোনো দিন তোমার দেখা পায়, তাহলে তোমার কাছ থেকে একে চেয়ে নেব আবার। এসব কি হচ্ছে? সিরাজের মুখে বিস্ময়। তার কথায় জবাব নিয়ে না দিয়ে সামান্য কিছু জিনিস কাঁধের উপর ফেলে নিয়ে বলি, চলো। কোথায় সে তুমি জানো? আমি কোথায় যাব তা তো জানি না লুৎফা। আমিও কি জানতে চাইছি? আমি বলছি, তুমি যেখানেই যাবে আমি সঙ্গে যাব। লুৎফা! শিশুর মতো কেঁদে ওঠে সিরাজ। তার মাথাটা বুকের মধ্যে চেপে ধরি। ভোর হতে আর দেরি নেই নবাব। চলো। মেয়েটাকে কি করবে? হামিদা আমাদের সঙ্গে হীরাঝিলের বাইরে পর্যন্ত যাবে। তারপর সে নিজের পথে চলবে, আর আমি চলব তোমার পথে। আমার পথ তো সহজ নয় লুৎফা। তুমি কি পারবে? তার চেয়ে হামিদার সঙ্গে চলে যাও মুর্শিদাবাদ ছেড়ে, অনেক দূরে কোনো গাঁয়ে। না, আমি বাংলার বেগম। বেগম কি কখনো নবাবের সঙ্গ ছাড়ে? বেগমরা যেমন সুখ ঐশ্বর্য ভোগ করতে পারে, প্রয়োজন হলে তেমনি দুঃখও সহ্য করতে পারে। হীরাঝিলের বাইরে আসি সবাই মিলে। চারিদিকে গাঢ় অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে বেশি দূর অবধি হামিদাকে দেখতে পেলাম না। তবু যতক্ষণ দেখা গেল চেয়ে থাকলাম একভাবে তার কাঁধের ওপর ঘুমন্ত পদ্ম ফুলের দিকে। বোটা ছিঁড়ে নেওয়া পদ্ম ফুল। অনেক কাঁদিয়েছি মেয়েটাকে, তবু কি কান্নার শেষ হয়েছে? হীরাঝিল থেকে মাটির ঘরে গিয়ে তার হাসি কান্না দুই হয়তো থেমে যাবে। দাঁড়িয়ে আছো কেন নবাব? যাবে না? চোখের জল মুছে ফেলে বলি, হ্যাঁ যাব, চলো। দীর্ঘশ্বাস ফেলে সিরাজ ধীরে ধীরে গঙ্গার পাড় ধরে চলতে থাকে। আমি অনুসরণ করি তাকে। দেখছো লুৎফা, গঙ্গা ভাঙতে ভাঙতে হীরাঝিলের দিকে কীরকম এগিয়ে আসছে। গ্রাস করবে শিগগিরই। সেই ভালো, তাই হোক নবাব। হঠাৎ ঘসেটি বেগমের কথা মনে পড়ল। সে নদীপথে যেতে মানা করেছিল। সিরাজকে প্রশ্ন করি, আমরা কি ঘোড়ায় চড়ে যাব? না, বজরায়, মানে নৌকায়। অন্ধকারে যে লোকটা আমাকে গঙ্গা পার করে দিল সেই ঠিক করে দেবে বলেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের সাধারণ পোশাকও সে জোগাড় করে এনে দেবে। অথচ মজা কি জানো?
তাকে আমি চিনি না। মুর্শিদাবাদে আমার হিতৈষী এখনও কিছু আছে লুৎফা, অনেকেই আছে নবাব, যারা তোমার প্রকৃত পরিচয় জানে, অথচ শয়তানদের জন্যে তাদের কিছু করার উপায় নেই। তাদের অধীনে যে কোনো ফৌজ নেই। কিন্তু তোমার তো নদীপথে যাওয়া ঠিক হবে না। কেন? ধরা পড়তে পারি, ঘসেটি বেগম বলেছিল। স্থলপথে যাবার কোনো আয়োজন তো করিনি। তবু হেঁটেই যাব। আমার যে আর শক্তি নেই লুৎফা। কিন্তু এতে যে ধরা পড়তেই হবে। একটা নদীর দিকে নজর রাখা কত সহজ ওদের পক্ষে। এখন সে কথা বুঝছি। সুযোগ পেলে ঘসেটিকে কৃতজ্ঞতা জানাবো। আর যদি কখনো সেদিন আসে, বাংলার মসনদে তাকেই বসাবো। নৌকায় যেও না নবাব, সকাতরে তাকে অনুরোধ করি। তাহলে এখানেই থাকি। আমি আর পারছি না লুৎফা। সিরাজ আমার কাঁধের ওপর ভর দিয়ে বসে পড়তে চায়। দেখলাম তার কপালের ক্ষত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। না চলো, জানি যেমন করেই হোক যেতেই হবে, থামলে চলবে না। হীরাঝিলের মায়া কাটাতে হবে, মুর্শিদাবাদকে ছাড়তে হবে, হয়তো বাংলাকেও ত্যাগ করতে হবে। নিরুপায় হয়ে নৌকাতে গিয়ে উঠতে হয়েছিল। অন্ধকারের মধ্যে একজন পুরুষ সাধারণ কিছু পোশাক পরিচ্ছদ নিয়ে এসে বলে, এগুলো বদলে নিন, আপনাদের পোশাক গঙ্গার জলে ফেলে দেবেন। ও বেশ, তাই দেব। আমি চলি, পুরুষটি বলে। যাও, কিন্তু তোমার পরিচয় তো দিলে না। তবু শেষ নিঃশ্বাস ফেলা অবধি তোমার কথা মনে থাকবে, সেইটুকুই আমার সৌভাগ্য। তার কথায় দৃঢ়তা, বিন্দুমাত্র বাষ্প নেই তাতে। উপকারীর পরিচয় না পেলে ভালো লাগে না, একথা জানো তো, সিরাজ বলে। তবে শুনুন, নবাব আলীবর্দীর সমাধির উপরে একখানা লাল বস্ত্র দেওয়া হয়েছিল, স্মরণ আছে আপনার? হ্যাঁ আছে। কে দিয়েছিল নাম জানি না, তবে তাকে ভুলিনি, ভুলতে পারিনি। তাকে আসতে বলেছিলাম চেহেল সেতুনে, কিন্তু সে আর আসেনি। আমি তারই ছেলে। পুরুষটি অন্ধকারে অদৃশ্য হয়। নৌকার উপর একভাবে দাঁড়িয়ে থাকে সিরাজ। সে সম্পূর্ণ অন্যমনস্ক। ভুলে গিয়েছে যে চোরের মতো পালিয়ে যাচ্ছে সে। বুঝলাম, উপকারী বন্ধুর চিন্তা তার মন অধিকার করে রয়েছে। পোশাক বদলে ফেলো নবাব। আর নবাব বলে ডেকো না, অভ্যাসটা বড় খারাপ। অন্ধকারে কে কোথায় লুকিয়ে রয়েছে কে জানে। পাশেই ওই জেলে নৌকাটি হয়তো তাদের। দেখলে না, যে বন্ধুটি পোশাক দিয়ে গেল সে একবারও নবাব বলে ডাকেনি, কারণ সে জানে তাতে বিপদ ঘটতে পারে। ঠিক সেই সময় পাড়ের কোনো গাছ থেকে পেঁচা ডেকে উঠল। সিরাজ আমার হাত চেপে ধরে বলল, দেখলে তো, ধরা পড়ে গেলাম। সে কি? মীর জাফরের চরেরা চেঁচিয়ে উঠল, শুনলে না? মানুষ নয়, পেঁচা ডাকলো। তুমি স্থির হয়ে বসো, মাঝ নদীতে গিয়ে পোশাক বদলালেই চলবে। বুঝলাম, পরপর কয়েকদিনের নিদ্রাহীনতা, পরিশ্রম আর দুর্ভাবনায় সিরাজের মস্তিষ্ক সুস্থ নয়। ও পেঁচা, তাই বুঝি? সিরাজ ছেলে মানুষের মতো হেসে ওঠে। ভগবান গোলা অবধি সিরাজ একভাবে ঘুমোলো। তবু ভালো যে অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনেও এত দুঃখ কষ্টের মধ্যে সে ঘুমোতে পেরেছে। তবে তার জন্য আমার চোখে একবার ঘুম নেই। ভগবান গোলায় মাঝিরা নৌকা ছেড়ে ডাঙায় যেতে চাইলে কিছু খেয়ে নিতে, সিরাজের জন্যেও সামান্য কিছু আনতে বললাম তাদের। তারা আমাদের চেনে, তাই বলেছিলাম কোনো রকম ভালো খাবার যেন আনতে চেষ্টা না করে। সাধারণ যাত্রীরা যা খায় তা পেলেই চলবে। মাঝিরা ফিরে এলো, সঙ্গে এক ফকির। বোরখা টেনে দিয়ে মাঝিদের খাবারের কথা জিজ্ঞাসা করায় তারা বলল, খাবার তো আনিনি, দানা সাহেব নিজেই এলেন। ইনি কে? ফকির, খুব বড় ফকির। কেন এলেন? মনের ভয় চেপে রাখি। আমার সঙ্গে যাত্রী আছে শুনে উনি ছুটে এলেন। দানা সাহেব এবার নিজেই বিনীতভাবে বলে, আমার কুঁড়ে ঘর থাকতে বাজারের খাবার কেন খাবেন? মেহেরবানি করে সেখানে চলুন। না না, আমরা কোথাও যাব না, আমরা নৌকাতেই থাকব। আপত্তি থাকলে যেতে বলছি না, তবে গেলে অনেক সুবিধে হতো। আমাদের কথাবার্তায় সিরাজের ঘুম ভেঙে যায়। সে সমস্ত শুনে দানা সাহেবের কুটিরেই যাওয়ার স্থির করে। গোপনে আমাকে বলে, ভাগ্যই সব লুৎফা, ভাগ্য খারাপ হলে শত চেষ্টাতেও নিজেকে বাঁচাতে পারবো না।
তাই কোনো ব্যাপারে আপত্তি না করাই ভালো। দানা সাহেবের কুটিরে এসে কিন্তু ভালোই লাগলো। হীরাঝিলে বাস করে কুটিরের এই শান্ত শ্রীর কথা কল্পনা করা যায় না। এতটুকু জায়গা, অথচ পরিচ্ছন্ন আর ছকছকে তকতকে। সেখানে বসেই আমার চোখের পাতা জড়িয়ে আসে। আর বসে থাকতে পারি না। সিরাজকে বলে একটু গড়িয়ে নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙল মানুষের চিৎকারে। ধর্মর করে উঠে দেখি দানা সাহেবের কুটির প্রাঙ্গণ সৈন্য সামন্তে ভরে গিয়েছে। সিরাজ দাঁড়িয়ে রয়েছে তাদেরই মধ্যে। আমাকে উঠে আসতে দেখে সিরাজ হেসে বলে, চললাম লুৎফা। কোথায়? মুর্শিদাবাদে। এরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আবার যুদ্ধ করবে? এরা বুঝি তোমারই লোক? এককালে আমারই ছিল, এখন আর নেই, দেখছো না? একজন পুরুষকে দেখিয়ে দেয় সে। আমি চমকে উঠি। মিরন? তাহলে কি? হ্যাঁ, বন্দি আমি। অদ্ভুত শান্ত তার স্বর। তোমার খাওয়া হয়নি? খেতে দিল না এরা। তাছাড়া খাবারের ব্যবস্থাও করেননি ফকির সাহেব। ওটা এখানে নিয়ে আসার অজুহাত। দানা সাহেব নির্লজ্জের মতো হিহি করে হেসে বলে, মুর্শিদাবাদে গিয়ে নবাব বাহাদুর কত ভালো ভালো খানা খাবেন, আমি শুধু তারই ব্যবস্থা করেছি। চলো, আমিও যাব। সিরাজের পাশে গিয়ে দাঁড়াই। না, তোমাকে এখান থেকে ঢাকায় পাঠানো হবে। দাদিকেও সেখানে নিয়ে গিয়েছে এরা। ঘসেটি বেগমদের? এতক্ষণে মিলনের মুখে কথা ফোটে। সে বলে, তারা এখনও মুর্শিদাবাদে আছে, তাদের ব্যবস্থা পরে করা হবে। আমি সিরাজের সঙ্গে যাব। সম্ভব নয়। মিলনের জবাব কঠিন। ওকে নিয়ে গিয়ে তোমরা কি করবে? ঢাকায় বসে সব কিছুই আপনার কানে যাবে। সিরাজ বলে, চলি লুৎফা, জেদ করো না, লাভ নেই। ও তোমার সিরাজ নয়। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। চোখ দিয়ে আমার জল গড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছিল উঠোনের ওপর আছড়ে পড়ে কাঁদি, কিন্তু বাংলার বেগমের পক্ষে সেটা দুর্বলতা। সিরাজ কৃষক নয়, আমিও কৃষক পত্নী নই। কিন্তু হলে বড় ভালো হতো, কেঁদে শান্তি পেতাম। সিরাজে গিয়ে এসে বলে, দেখা হবেই আমাদের। বুঝলাম। তার ইচ্ছে হচ্ছিল আমার চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু বোরখায় মুখ ঢাকা যে। দেখা আর হয়নি। ঢাকায় এসে কিছুদিনের মধ্যে সেই ভীষণ সংবাদ আমার কানে এলো। শুনে মূর্ছিত হয়ে পড়েছিলাম। ঢাকাতেও হাওয়া বয়। আমি ঢাকায় পৌঁছবার আগেই আমার সিরাজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু পথে সে কথা আমাকে জানানো হয়নি। ওরা ভেবেছিল জানালে আমাকে আর ঢাকায় নিয়ে গিয়ে ফেলতে পারবে না। ঠিকই ভেবেছিল। নেমোখারামির দেউড়িতে এক গুপ্ত প্রকোষ্ঠে সফিয়ার স্বামী মোহাম্মদের তরবারিতে আমার সিরাজ প্রাণ হারিয়েছে। নবাব আলীবর্দীর বেগমও আমার মতো মূর্ছা গিয়েছিলেন, কিন্তু সে মূর্ছা আর ভাঙেনি। বাংলা বিহার উড়িষ্যার শ্রেষ্ঠ নবাব আলীবর্দীর সময়ে যার পরামর্শে রাজত্ব চলত, তাঁরই মৃত্যুর কথা ইতিহাসে লেখা থাকবে কিনা জানি না। একা থাকি ঢাকায়। পৃথিবীর সব রস শুকিয়ে গিয়েছে। গাছের পাতা পাংশু বর্ণ, আকাশের রং তামাটে। মানুষের চোখে দেখি রক্তের ক্ষুধা। তবু বেঁচে আছি, বেঁচে আছি ভরা যৌবন নিয়ে। শুধু একটা ছোট্ট শিশুর মুখ মনের মধ্যে থেকে থেকে ভেসে ওঠে। সে মুখের সঙ্গে সিরাজের মুখের কত মিল। তার কথা ভাবতে ভাবতে মনটা আনচান করে ওঠে। তখন ঘরময় পায়চারি করি। সে কি আর বেঁচে আছে? আমাদের মতো হামিদাও বোধহয় পথের মাঝে ধরা পড়েছে। সিরাজের শেষ চিহ্নটুকু তার বুক থেকে কেড়ে নিয়ে তারই চোখের সামনে বোধহয় সিরাজের দেহের মতো খণ্ড বিখণ্ড করে ফেলেছে শয়তানের দল। ঘসেটি বেগম কোথায় রয়েছে কে জানে। আমিনা বেগমেরও খবরও রাখি না। তার দ্বিতীয় পুত্র মির্জা মোহাম্মদ নিরাপদে আছে কিনা জানি না। বলতে গেলে এই মির্জা মোহাম্মদই আমিনা বেগমের নিজের ছেলে। সিরাজ ছিল নবাব আলীবর্দীর কাছে, আর একরাম ছিল নওয়াজিস খাঁর সঙ্গে মতিঝিলে। তার সবটুকু পুত্র স্নেহ সে একা ভোগ করেছে। সিরাজ আর একরাম ভাগ পায়নি। হীরাঝিলেও আসত না মির্জা। তার মায়ের ভয় ছিল পাছে কোনো চক্রান্তে পড়ে সে প্রাণ হারায়। তাকে শুধু আমি একবারই দেখেছি, নবাব আলীবর্দীর সমাধিক্ষেত্রে।
প্রায় সিরাজের মতো দেখতে, তবে দেহ অত সুঠাম নয়, একটু মেদমহুল, আদুরে আদুরে ভাব। একরাম বড় হলে কিন্তু ঠিক সিরাজের মতো হতো। বেগমগিরি আমার ফুরিয়ে গেল, কিন্তু প্রাণটুকু গেল না। সিরাজের নবাবী শেষ হবার সঙ্গে সঙ্গে তার প্রাণও গেল। সে ভাগ্যবান, নবাব আলীবর্দীর আদরের নাতি হিসেবে যার জীবন শুরু, মসনাদ হারিয়ে বেঁচে থাকা তার পক্ষে বিড়ম্বনা। কিন্তু আমি তো জারিয়া ছিলাম, আবার কি জারিয়া হব? দানা সাহেবের কুটির প্রাঙ্গণে মিরনের চোখে যে ইঙ্গিত দেখেছিলাম, সেদিন তা ভেবে দেখার মতো মনের অবস্থা ছিল না। কিন্তু আজ ভাবতে গিয়ে শিউরে উঠি। মিরন হয়তো আমাকে অন্যান্য বেগমদের মতো হারেমের আসবাব হিসেবে ধরে নিয়েছে। মূর্খ বুঝতে পারিনি যে বেগম পরাজিত নবাবের সঙ্গে সাধারণ জেলে ডিঙিতে করে হীরাঝিল থেকে বিদায় নেয়, সে শুধু হারেমের শোভা নয়, তার প্রাণ আছে। বুঝবেই বা কী করে? কতই বা বয়স, আমার চেয়ে বোধহয় ছোটই হবে, অথচ সাপের বাচ্চা ঠিক সাপ হয়েছে। মীর বক্সিকুল মানে নবাব শির মীর জাফরের সব দোষটুকু পুঞ্জীভূত হয়েছে তার দেহ মনে। আর জারিয়া হতে চায় না, কারণ তাহলে মীর জাফরের হারেমে থাকতে হবে। সেখানে সফিয়া থাকবে, মিরনও যাবে। কিন্তু মিরন যা ভেবেছে তাও হবে না। নতুন করে বেগমগিরি যদি করাতে যায় জোর করে, তার আগে মরব। সিরাজহীন হয়ে বেঁচে থাকার যে এত জ্বালা জানতাম না। সে যদি অত্যাচারী হতো, দুশ্চরিত্র হতো, তবু যেন ভালো ছিল। জানতাম সে বেঁচে রয়েছে, একদিন না একদিন অকস্মাৎ আমার কাছে আসবেই। কিন্তু এখন যে সে নেই, সে আর আসবে না। মরতেও পারি না, মেয়েটা এখনও বেঁচে রয়েছে হয়তো। হীরাঝিলে একসময় আত্মহত্যা করার জন্য পাগল হয়েছিলাম, তখনও মেয়েটা সিরাজের কথা ভেবে পারিনি। তখন একদিন ছাদ থেকে লাফিয়ে পড়ার আগের মুহূর্তে মেয়েটা পেটের মধ্যে নড়ে উঠেছিল, আর আজ সে আমার মনের মধ্যে নড়াচড়া করে। ভয় হয় কবে মিরন সশরীরে এসে হাজির হবে কিংবা প্রস্তাব পাঠাবে। দিনরাত শুধু সেই ভয়েই থাকি। আমার সিরাজ নেই, এখন আমি অসহায়। কিন্তু প্রস্তাব এলো না, মিরনও এলো না। পরিবর্তে এলো বাংলার ভূতপূর্ব নবাবের বেগম হিসাবে আমার মাসোহারা। সাহেবরা নাকি এ ব্যবস্থা করে দিয়েছে, যতদিন বেঁচে থাকব মাসে মাসে কিংবা বছরে এইভাবে পেয়ে যাব। নিশ্চিন্ত হলাম। একবার যখন সিরাজের বেগম হিসেবে স্বীকৃতি পেয়েছি, তখন আমাকে নিয়ে আর টানা হ্যাঁচড়া করবে না কেউ। মিরনের কবল থেকেও রক্ষা পেলাম। বুড়ি জাবেদা আমার কাছে থাকে, সে জারিয়া নয়। নওয়াজিদ মোহাম্মদ খাঁ যখন ঢাকায় ছিলেন, সে তখন তার কাছে থাকত। আমি যেদিন ঢাকায় এলাম, তার 2-4 দিন পরে সে এসে কেঁদে আকুল। চিনতাম না তাকে, তাই অপরিচিতা বৃদ্ধার কান্নায় অপ্রস্তুত হয়ে কারণ জানতে চেয়েছিলাম। তখনই আমার জীবনের সবচাইতে বড় সর্বনাশের কথা প্রথম জানাতে পারি। এর আগে সবাই জানত, অথচ আমাকে অন্ধকারে রাখা হয়েছিল। এত বড় দুঃসংবাদ সেদিন সে দিয়েছিল, অথচ তাকে তাড়িয়ে দিইনি। তারই কোলের ওপর মূর্ছিত হয়ে পড়েছিলাম। মূর্ছা ভাঙলে তাকেই জড়িয়ে ধরে কেঁদেছিলাম। তাকে দেখে মনে হয়েছিল আমার ছেলেবেলার সেই বৃদ্ধা জারিয়ার কথা। আমাকে মানুষ করেছিল যে। যতদিন সে বেঁচে ছিল, নিষ্করুণ বেগম মহলে একটু আদরের স্বাদ শুধু তারই কাছে পেয়েছিলাম। জাবেদার কান্নায় সান্ত্বনা পেয়েছিলাম। মুর্শিদাবাদ থেকে ঢাকা কত দূর, অথচ এত দূরেও সিরাজউদ্দৌলার বিচ্ছেদে কাঁদে এমন মানুষও আছে। মাসোহারা পেয়ে একটু আনন্দ হয়েছিল এই ভেবে যে মেয়েটা বেঁচে থাকলে তাকে আর হামিদাকে কাছে এনে রাখতে পারবো। সেই খবর জাবেদাকে দিতে গিয়ে দেখলাম, প্রথম দিনের মতো সে আবার কাঁদছে। কাঁদছিস কেন জাবেদা? আমার বুক দুরু দুরু করে, ঠোঁট শুকিয়ে ওঠে। আজকাল কথায় কথায় অমন হয়। আপনাকে শুধু দুঃসংবাদ দেবার জন্যই কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন? কি দুঃসংবাদ? আমার মেয়ে কি বেঁচে নেই? সেইটুকুই শুধু ভালো খবর, আপনার মেয়ে বেঁচে আছে। সত্যি বলছিস? আমার মেয়ে বেঁচে আছে? জাবেদার চুপসে যাওয়া গালে অজস্র চুমু খেতে লাগলাম। ভুলে গেলাম যে আমি বেগম ছিলাম।
এ কী করছেন? তটস্থ হয় বৃদ্ধা। তুই আমাকে আজ কী দিলি জানিস না। তোকে তো কিছু দেবার নেই আমার, শুধু এই মালা ছড়াটা আছে, নে। সিরাজ থাকলে তোকে আমি কি করতাম জানিস নে জাবেদা। ও মালা আপনি রেখে দিন, আমি কি করব ওটা নিয়ে? আমার কি কেউ বেঁচে আছে? সেবারের বানে সব ভেসে গিয়েছে। জোয়ান ছেলে গিয়েছে, বউ গিয়েছে, নাতি গিয়েছে, বুড়োও মরল তার ঠিক পরেই। তবু নে, যাকে ইচ্ছে বিলিয়ে দিস। আপনার কাছে রেখে দিন, মেয়েকে দেবেন। এতদিন পরে যাচ্ছেন। কোথায় যাচ্ছি? অবাক হই। মুর্শিদাবাদে, আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। সে কি, কেন? বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে। মিরনের মুখখানা চোখের সামনে দাপাদাপি করে। খোশবাগে থাকবেন আপনি, নবাব সিরাজউদ্দৌলা যেখানে রয়েছেন। আপনি খোশবাগের দেখাশোনা করবেন। সাহেবদের হুকুম হয়েছে নবাব মির্জাফরের ওপর। খোশবাগ, কি শান্ত কথা। সিরাজ শুয়ে রয়েছে সেখানে, আমি সেখানে যাব। আমার এমন সর্বনাশ করার পরও সাহেবদের এ দয়া কেন? নারীর অভিশাপের ভয়ে? সেসব বালাই কি তাদের রয়েছে? হয়তো আছে, নইলে গাছের গোড়া কেটে আবার তাতে জল ঢালা কেন? তবু এতে যেন মন সত্যিই শান্তি পাচ্ছে। কে বলল এ কথা? কার কাছে শুনলি? যে খবর এনেছে সে আবার আসবে। আপনি ঘুমিয়েছিলেন বলে ফিরে গিয়েছে। তুই কি পাগল হলি জাবেদা? তুই তো জানিস আমি ঘুমোই না। জানি, কিন্তু আপনি তখন ভাবছিলেন নবাবের কথা। আপনার মুখে হাসি ফুটে উঠেছিল। আমি গিয়ে দাঁড়াতেও আপনি টের পেলেন না। সে সুখ স্বপ্ন ভাঙাতে চাইনি আমি। জবেদা সব বোঝে। সেও যে আমার মতোই দুঃখিনী। জেগে জেগে আমারই মতো স্বপ্ন দেখে সে। জেগে জেগেই কত সময় সদ্য ফেলে আসা অতীতের মধ্যে ফিরে যাই আমি। ভুলে যাই যে আমি ঢাকায় রয়েছি। মনে হয় হীরাঝিলের সেই সজ্জিত কক্ষে বসে রয়েছি, সিরাজের সামনে দাঁড়িয়ে। সিরাজের স্পর্শও অনুভব করি, কিন্তু তারপরই রূঢ় বাস্তব সে স্বপ্ন ভেঙে দেয়। তাই আমি কেঁদে ফেলি। জবেদা বলে, আপনি চলে যাবেন, তাই কাঁদছিলাম। তুই বড্ড হিংসুটে জাবেদা। এ তো সুসংবাদ। খোশবাগে থাকবো আমি, সেখানে সিরাজের কাছে প্রতিদিন বাতি দেব। ধীরে ধীরে আমার দেহে আসবে বার্ধক্য, নুয়ে পড়বে আমার শরীর। তবু কম্পিত হাতে বাতি নিয়ে গিয়েই হয়তো ঢলে পড়ব তার পাশে। আর উঠব না। এর চেয়ে সুখ আর কি আছে রে জাবেদা? এর জন্যে তুই কাঁদিস? আর কাঁদব না বেগম সাহেবা। সত্যি আমি হিংসুটে। নিজের দিকে শুধু আমি চেয়েছিলাম। কিন্তু দুঃখ হয় ঘসেটি বেগম আর আমিনা বেগমের জন্য। শেষে এই হাল হলো তাদের। কি হয়েছে? কোনো খবর এসেছে? হ্যাঁ, সেই কথাই তো বলছিলাম, বাজছিল এতক্ষণ। মিরনের হুকুমে তাদের ডুবিয়ে মারা হয়েছে। মাঝ নদীতে বজরা নিয়ে গিয়ে বজরা ডুবিয়ে দেওয়া হয়েছে। আমার অনুভূতি শক্তি নিশ্চয়ই অনেক কমে গিয়েছে ঘা খেয়ে খেয়ে। নইলে এ সংবাদে বিশেষ বিচলিত হলাম না কেন? কিংবা সিরাজের কাছে ফিরে যাব বলে, মেয়েটাকে পাবো বলে একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে কি? আবার মুর্শিদাবাদে ফিরে এলাম। এই মুর্শিদাবাদের মসনাদে সিরাজ নেই। এখানকার পুরনো মহলে আমিনা বেগম ঘুরে বেড়ান না। মতিঝিলে নেই ঘসেটি বেগমের দাপট। তবু মুর্শিদাবাদ আছে। আগের মতোই রাস্তায় লোকও চলছে, ছেলেরা খেলা করছে। ভেবেছিলাম এসে দেখব গাছপালার সব পাতা ঝরে গিয়েছে, গঙ্গার জল শুকিয়ে গিয়েছে, মানুষের মুখ হয়েছে রক্তশূন্য। কিন্তু তা তো নয়, সবই আগের মতো আছে। শুধু সে নেই। কিরিটেশ্বরীর মেলায় যাবার জন্যে হিন্দুরা আগের মতোই খেয়া পার হচ্ছে। কাটরার মসজিদে তেমনই আজান ধ্বনি। গঙ্গা বয়ে চলেছে, যেমন বয়ে চলত মুর্শিদকুলি খাঁর সময়ে, এমনই বয়ে চলবে চিরকাল। যখন মির্জাফর থাকবে না, মিরন থাকবে না, ইংরেজরা থাকবে না, কেউ থাকবে না। হাওয়ায় এখনও গাছ কাঁপে। সবাই নেমখারাম, কিছুই মনে রাখতে চায় না। কেউ স্বীকার করে না এই মুর্শিদাবাদের মসনদে
কিছুদিন আগেও এক সুন্দর যুবক শোভা পেত। বালক হয়েও যে বর্গির হাঙ্গামার সময় দিনরাত ছোটাছুটি করেছে দেশকে বিপদ থেকে মুক্ত করবার জন্যে, সে আজ নেই। সবাই সব ভুলেছে, শুধু আমি কিছুই ভুলিনি। জোড়া বলদে টানা একখানা সাধারণ গাড়িতে করে মুর্শিদাবাদের রাস্তা দিয়ে আমি চলেছি ঘোষবাগের দিকে। আর নাকি বেশি দূর নেই। বুকের ভেতর কাঁপন ধরেছে, মুখ গরম হয়ে উঠেছে। এমন গরম হলে নাকি মেয়েদের মুখ রক্তিম হয়ে ওঠে। কেমন যেন লজ্জা লজ্জা ভাব। কিছুতেই নিজেকে সহজ করতে পারছি না। যুদ্ধে কিংবা অন্য কোনো কাজে বাইরে গিয়ে বহুদিন পরে সিরাজ ফিরে এসে আমার কাছে এলে অমন হতো। কি বলবো ভেবে পেতাম না, কি করব তাও বুঝতে পারতাম না। কথা বলতে বাধো বাধো ঠেকতো, দু পা জড়িয়ে আসতো। আজ আবার ঠিক তাই হচ্ছে। গাড়ি যত এগিয়ে চলেছে বুকের কাঁপুনি ততই বাড়ছে। মনকে কতবার শান্ত করবার চেষ্টা করি, পারি না। মন অবাধ্য। সিরাজের কাছে গেলে চিরকাল যেমন অবাধ্য হয়েছে। গাড়োয়ান শেষে এক জায়গায় এসে থেমে যায়। এখানেই নামতে হবে, গাড়ি আর ভেতরে যাবে না, সে বলে। সামনে চেয়ে দেখি রাস্তা শেষ হয়েছে একটা উঁচু দরজার কাছে এসে। সেটা বন্ধ। এই তো সেই জায়গা। নবাব আলীবর্দীর মৃত্যু হলে এখানেই তো এসেছিলাম বটে, কিন্তু তখন তো এত নির্জন ছিল না জায়গাটা। দেওয়াল দিয়ে ঘেরা জায়গাটার ভেতর থেকে আম গাছের শাখা প্রশাখা প্রাচীর ডিঙিয়ে বাইরে এসে ঝুলে পড়েছে। ভেতরে পাখিদের মেলা বসেছে, তাদের কিচির মিচির ডাকে কান ঝালাপালা। গাড়ি থামিয়ে দেওয়া সত্ত্বেও চুপ করে বসে থাকি। জানি যে উঠে দাঁড়াতে পারবো না, পড়ে যাব। ঘন ঘন নিঃশ্বাস পড়ে আমার, হাঁপালে যেমন হয়। যে বাঁধি এসেছিল আমার সঙ্গে সে একটু অবাক হয়, বলে, নামুন বেগম সাহেবা। এই নামছি। আমাকে একটু ধরবি? পায়ে ঝিঁঝি লেগেছে। সে তাড়াতাড়ি এসে আমাকে ধরে। তার কাঁধে দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে ধীরে ধীরে নেমে পড়ি। এই হলো ঘোষবাগ, গোরস্থান, বাদী বলে। ছেড়ে দাও আমাকে। আপনি যে বললেন, কি বিশ্রী কথা। মনে হলো এক ধাক্কায় তাকে ফেলে দিই। ছেড়ে দাও। কথাটা একটু জোরে হয়েছিল। সে ভয় পেয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয়। দরজা বন্ধ কেন? প্রশ্ন করি। এই যে চাবি নিন। সে ঘোষবাগের চাবি আমার হাতে দেয়। প্রকাণ্ড দরজা। দারোয়ান গায়ের জোরে ঠেলে খোলে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে ফুলের গন্ধ এসে মন জুড়িয়ে দেয়। নানান গাছ আর লতা পাতায় মিশে একটা স্তব্ধ কুঞ্জ। ভেতরে প্রবেশ করতেই পাখির ডাক থেমে যায়। আমাদের দেখে বোধহয় বিব্রত হয়েছে তারা। প্রাণ ভরে সিরাজকে গান শোনাচ্ছিল। বাধা পেল আমাদের আগমনে। ফিরে এসে আবার প্রাচীরের বাইরে দাঁড়ায়। যদি তারা শুরু করে তাদের গান। ভেতরে যাবেন না বেগম সাহেবা? চুপ। কিন্তু পাখিরা আর ডাকে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও নয়। হতাশ হয়ে আবার ভেতরে যায়। দরকার নেই পাখির গানে, আমি শোনাবো গান আমার সিরাজকে। তুমি এখন যেতে পারো, বাঁদিকে বলি। আপনার এখানেই থাকবো আমি। থাকো, কিন্তু এখন একটু বাইরে যাও। সিরাজকে আমি একা পেতে চাই, যেমন পেতাম হীরাঝিলে। প্রায় মিলনের সময় বাইরের লোকের উপস্থিতি। ছি, বাঁদি চলে যায়। ধীরে ধীরে এগিয়ে যায়। যেখানে নবাব আলীবর্দীর সমাধি রয়েছে, শুনেছি তার কাছেই রয়েছে সে। রক্তবর্ণ বস্ত্রে আচ্ছাদিত সমাধি। তার পাশেই এ কি? সেই কৃষ্ণবস্ত্র। আলীবর্দীর মৃত্যুদিনে সিরাজ যে বস্ত্র ফিরিয়ে দিয়েছিল, সেদিন মূল্যবান বস্ত্রটির অপচয় হবে ভেবে অনেক রাজা উজির মৃদু আপত্তি তুলেছিলেন। শেষে মৌলানার কথার জবাবে সিরাজ বলেছিল, এখনও কানে স্পষ্ট ঝংকৃত হচ্ছে, নবাব বংশ এখনও নির্বংশ হয়নি। কথাটা শেষে এইভাবে সত্যি হলো। লুটিয়ে পড়ি। আমার সিরাজ। মনে হলো কে যেন হেসে উঠল। নবাব আলীবর্দী কি? আদরের নাতিকে কাছে পেয়ে আমার দুর্দশা দেখে হাসছেন তিনি? না, তিনি নন। তিনি হাসবেন না। তাহলে যুদ্ধক্ষেত্রে বিভীষিকার মধ্যে
কচি শিশুকে টেনে নিয়ে গিয়ে তাকে শক্ত সমর্থ করে গলে তুলতেন না। মৃত্যুশয্যায় তাকে কাছে ডেকে নিয়ে কোরআন স্পর্শ করে শরাব খাওয়া ছাড়াতেন না। ভালোবাসার প্রবল উচ্ছ্বাসের মধ্যেও তাঁর একান্ত স্বাদ ছিল। সিরাজ হবে বাংলা, বিহার, উড়িষ্যার সার্থকতম নবাব। তাঁর সে স্বাদ পূর্ণ হলো না বিশ্বাসঘাতকদের জন্যে। তাই নাতিকে কাছে পেয়েও এই তীব্র বেদনা তাকে আচ্ছন্ন করে রেখেছে। আলীবর্দী হাসতে পারেন না। খোশবাগের প্রবেশপথে চোখে পড়ে, দেখি সেখানে বাদী গাড়োয়ানের সঙ্গে হাসাহাসি করছে। সেই হাসিই তবে কানে এসেছে। পাখিরা আবার মিষ্টি গান গাইতে শুরু করেছে। তারা বুঝে ফেলেছে আমি তাদেরই। এই কৃষ্ণ আর রক্তবর্ণ বস্ত্রের পাশে এক শুভ্রবর্ণ বস্ত্র মাত্র। আমার আলাদা কোনো সত্তা নেই। গাছের পাতা ঝরে পড়ছে, ফুল দুলছে, দুই সমাধির ওপর অজস্র ফুলের গালিচা আরও ঝরছে। আমার অশ্রু ঝরছে। তারা নিঃশেষিত হতে চায়। কি ব্যথা আর কি আনন্দ! বেগম সাহেবা, কে? পেছন ফিরে দেখি বাদী। কে তোমাকে আসতে বলল এখানে? সে কথা বলে না। তোমাকে কে পাঠিয়েছে এখান থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্যে? নবাব। নবাব? ও, মীর জাফর। হ্যাঁ বেগম সাহেবা। আগে তুমি কোথায় থাকতে? জাফরাগঞ্জে। তোমাকে আমি চাই না। নবাবের হুকুম। নবাবকে বলো তার হুকুম আমি মানি না। বাঁধি চমকে ওঠে। হামিদাকে চেনো? হ্যাঁ, সে আসবে। সে এলে আমি চলে যাব। তুমি এখনই যাও, আমি একা থাকব। আপনার কিছু অসুবিধে হবে না, তুমি চলে যাও। বাঁধি চলে যায়। ছুটতে ছুটতে আসে হামিদা। তার কোলে সিরাজের অবশিষ্ট। হামিদা ছোটে আর হাসে। সে ছোটে আর কাঁদে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। সে কাছে এলে তাকে জড়িয়ে ধরি। আমাকে নয় বেগম সাহেবা, আমাকে নয়, এই যে একে ধরুন। সে মেয়েকে দিতে চায় আমার কোলে। না না, তুমি হামিদা, ও নয়। বেগম সাহেবা, আমি জারিয়া। আমিও জারিয়া ছিলাম হামিদা, আজ তুমিও জারিয়া নও। তুমি নবাব মহলে নেই এখন, বেগম মহলেও নেই। তুমি আছো আমার কাছে, আমার কাছেই থাকবে। তুমি আমার বোন হামিদা। মেয়েকে নামিয়ে দিয়ে সে এতক্ষণ আমাকে দু হাত দিয়ে আকুলভাবে বেষ্টন করে ফেলে। সে হাত দুটোই কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। বোনের হাতের মতোই মায়া ভরা। মনে হলো ঘসিটি বেগমের আদেশে তার যে বোনকে একদিন ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল তাকেই এতদিনে ফিরে পেয়েছে সে। পাখির ডাক থিতিয়ে আসে। অন্ধকার নেমে আসে ধীরে ধীরে। এ রাত্রি যদি আর কখনো না কাটে। গাছের পাতায় ঝিরঝিরে বাতাসের শব্দ। এই বাতাস ধীরে ধীরে শক্তিশালী হয়ে যদি প্রলয় ঘটিয়ে এক রাত্রে পৃথিবীকে রসাতলে দেয়, খুব ভালো হয়। শুধু নবাব আলীবর্দী আর নবাব সিরাজউদ্দৌলা নয়, আর একজনও এসেছেন এখানে, হামিদা বলে। কে সে? কোন হতভাগ্য? নতুন একটা সমাধি আমিও দেখেছি খোশবাগে। নগ্ন হয়ে রয়েছে অবহেলিত অবস্থায়। প্রথমে বিস্মিত হয়েছিলাম, ভেবেছিলাম বুঝি সমাধি নয়, মির্জা মোহাম্মদ। নবাব সিরাজউদ্দৌলার শরীরে যে রক্ত, তাঁর শরীরেও যে সে রক্ত ছিল। তিনি কি বেঁচে থাকতে পারেন? আগেই আমার বোঝা উচিত ছিল। আমিনা বেগমের স্নেহের পুতুল, তার কাছেও বাতি দেব হামিদা। মির্জা মোহাম্মদ নবাবের চেয়েও হতভাগ্য। নবাবকে মৃত্যু যন্ত্রণা পেতে হয়নি। মিলনের সে ইচ্ছে থাকলেও নবাবের চোখের দিকে তাকিয়ে শয়তান মোহাম্মদ বোধহয় কেঁচোর মতো কুঁচকে গিয়েছিল। কোনো রকমে এক আঘাতে শেষ করে পালিয়েছিল। তাই তার মৃতদেহ নিয়ে অত তাণ্ডব চলেছিল। থাক থাক হামিদা, আমি শুনতে চাই না। শুনতে হবে বোন, সব শুনতে হবে। নবাবের দেহ নিয়ে ওরা যত বীভৎস কাণ্ডই করুক না, নবাবকে তা সহ্য করতে হয়নি। কিন্তু মির্জাকে এরা তিলে তিলে মেরেছে। শরীরের দুপাশে দুটো তক্তা রেখে চেপে ধরে হত্যা করা হয়েছে। হামিদা, ওরা কি মানুষ? হ্যাঁ বোন, এরা মানুষ।
পৃথিবীতে অমানুষ জন্মাতে পারে না, তাই স্বার্থের নেশায় প্রলোভনে পড়ে কিংবা অন্য যে কোনো কারণেই হোক মানুষের মনুষ্যত্ব কিছুকালের জন্য মন থেকে উধাও হলেও পরে তা আবার ফিরে আসবেই। তখনই হয় অনুশোচনা, তখনই হয় অশান্তি। মোহাম্মদ শুনেছি পাগল হয়ে গিয়েছে, আর সোফিয়া, সে এখন সৈন্য সামন্তদের উপভোগের সামগ্রী। আম্মা, চেয়ে দেখি মেয়েটা ডাকছে, আমার সিরাজের মেয়ে। সিরাজের মুখের আদল, 2 হাত দিয়ে তার মুখ উঁচু করে ধরে বলি, ডাকছে আমাকে? না, সে হামিদাকে দেখিয়ে দেয়। ও আমাকেই মা বলে জানে। হামিদা হেসে বলে, সেই ভালো। আমি আর মা হতে চাই না হামিদা, আমি শুধু বেগম, আমি সিরাজের বেগম। উপন্যাসটি এখানেই শেষ হলো। যাদের যাদের ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করো এবং লাইক শেয়ার করতে একদমই ভুলো না। বাংলার ইতিহাস, বাংলার সাহিত্যকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব আমাদের সবার, তাই ভিডিওটি সবারই সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যারা এমন সুন্দর গল্প ও উপন্যাস আরও বেশি করে শুনতে চাও তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক গল্প নিয়ে আবার হাজির হব। আজ এই পর্যন্তই, বিদায়।